স্কেরি টেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেরি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে সাগর ঘোষের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, ওরা খেতে আসে। আজকের গল্প পাঠে রয়েছে অমিত, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প, ওরা খেতে আসে। তা কয় কি, এবারে রাতে মাছ ধরতে যাওয়াটা একটু একটু করে বন্ধ করো দেখি তো। ও মা, কেন রে বিমলা, মাছ ধরাবার বন্ধ করতে যাবো কেন? ভাদ্র মাছ আসতে চলিছে, সে খেয়াল কি আছে? ও তাই ক, কিন্তু আর সব ভাবলে কি হবে কত বিমলা? খোকা বড় হচ্ছে, পাঠশালার মাস্টার বাবু কি কইছেন তোর মনে নি? মাস্টার বাবু? মাস্টার বাবু আবার কি কইলেন গা? আরে মনে নি, সেদিন যখন খোকাকে পাঠশালা থেকে আনতেছিলুম, মাস্টার বাবু কইলেন আমাদের খোকা পড়াশোনায় খুব ভালো, ওর অনেক দূর পড়াশোনা হবে। তা খোকাকে তো ভালো শহরে পাঠাতে হবে, বড় স্কুলে পড়াতে হবে, তার জন্য তো অনেক টাকা লাগবে রে। সব ভাদ্র মাসের কথা ভেবে ঘরে বসে থাকলি টাকা জোগাড় হবে নাকি? বিমলা এইবারে ফিক করে হেসে ফেলল। হাসার কথাই বটে, খোকার বয়স সবে 6, বড় স্কুলে পড়তে তার এখনো ঢের দেরি। সে হাসতে হাসতেই বলল, সত্যি বাপু পারো বটে, খোকা আগে বড় হোক কিনে, তারপর না হয় বড় স্কুলে যাবে। বিলু মাটিতে বসে জাল ছাড়াচ্ছিল। এইবার সেই কাজ শেষ করে উঠে দাঁড়িয়ে জাল গোটাতে গোটাতে ও বলল, আচ্ছা আচ্ছা, হইছে, যা বা তুই যা, ঘরে খোকা একা ঘুমোচ্ছে, উঠ করে ঘুম ভেঙে উঠলে ভয় পাবে। যা, আমিও যাই, ঘাটে আবার মংলু তারা আর গনাদ নেই রে আছে, কাল থেকে আমি আর রাতের বেলা যাবনি মাছ ধরতে। এই বাপকে তো দেখি খোকাকে একেবারে চোখে হারায় গা। বিলু এবার হেসে বিমলার থুতনিটা আলতো করে তুলে বলল, তোরেও তো আমি চোখে হারাই নাকি? মরণ মিনসে কয় কি, যাও তো দেখি, কাজে যাও গা। বিমলা লাজুক হেসে অল্প সরে গেল। বিলু হাসতে হাসতেই জাল আর হ্যারিকেনটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিমলা তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। কপালে 2 হাত ঠেকিয়ে মনে মনে বলল, রক্ষে করো মা, রক্ষে করো, মানুষটারে সুস্থভাবে ঘরে ফিরে এনো মা গো, তুকা তুকা। অল্প সময় পরে এক বুক চিন্তা নিয়ে বিমলা ঘরের ভিতরে ঢুকে এলো। বছরের অন্য সময় হলে তার এতটা চিন্তা হতো না, কিন্তু এখন সময়টা মোটেও ভালো নয়। ভাদ্র মাস পড়তে আর 3 দিন বাকি। এই কানকাটাপুরের প্রতিটা মানুষের মনেই এখন দারুণ চিন্তা বাসা বাঁধতে শুরু করেছে। সময় যে হয়ে এসেছে, ওরা এবারে হানা দেবে এই কানকাটাপুরে। এবারে কতজনকে যে ওরা সাথে করে নিয়ে যাবে কে জানে। আজ রাতটা অমাবস্যার। চাঁদহীন বিশাল কালো আসমানটার বুকে শুধু অসংখ্য মিটমিটে তারা বিরাজ করছে। তাদের কয়েকটা মাঝে মধ্যে ভেসে আসা মেঘের আড়ালে চলে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে। রাতের গাঢ় শান্ত নীরবতায় ঢাকা পড়ে আছে গোটা কানকাটাপুর। ঘুমের অতলে তলিয়ে গ্রামবাসীরা। তবে
প্রকৃতি কিন্তু একেবারে ঘুমিয়ে পড়েনি। থেকে থেকে কোনো এক রাত চড়া পাখির কর্কশ ঘ্যাড় ঘ্যাড়ে ডাক ঝিঁঝি আর শিয়ালের কোরাস কানে আসছে। অদূরেই কোথাও একদল শিয়াল একসাথে চিৎকার করে উঠল। অন্য কেউ হলে হয়তো একটু আঁতকে উঠত, কিন্তু বিলুর তেমন কোনো মালুমই হলো না। রোজ রাতেই ওকে এমন পরিবেশের মধ্যে দিয়েই যেতে হয়। এসব তার অভ্যাস আছে। যেদিক থেকে চিৎকারটা এসেছে সেই দিকে একবার হ্যারিকেন বাড়িয়ে দেখে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে চলল। কিন্তু বুড়ো শিবতলা পেরিয়ে তাল দিঘির পাড় ধরে কিছুটা যাওয়ার পর থেকেই শুরু হলো সমস্যাটা। বিলুর ঠিক পিছনে হঠাৎ করে শুরু হলো একটা শব্দ, ঘসঘসে একটা শব্দ। সে জোরে হাঁটলে সেই শব্দ জোরে আসে, ধীরে হাঁটলে সেই শব্দ ধীরে আসে। বিলু এই গাঁয়েরই ছেলে, এখানেই তার জন্ম। এই গাঁয়ের রাস্তাঘাটের সাথে ইতিবৃত্তান্ত সবই তার জানা। যে সময় উপস্থিত হয়েছে সেই সময়ে যে এই গাঁয়ের জন্যে মোটেও সুখকর নয় সেটাও খুব ভালো করেই জানে। বিড়বিড় করে সে বলল, আজ না এলি ভালো হতো। কিন্তু দাঁড়ালো না, আরো জোরে পা চালানো শুরু করলো। যত তাড়াতাড়ি সম্ভব ওকে খেয়াঘাটে পৌঁছতেই হবে। সেখানে বাকিরা আছে, কিছু একটা করা যেতে পারে। কান কাটার মাঠের সামনে বিলু পৌঁছল। তখন ওর সারা দেহ ভেসে যাচ্ছে ঘামে। বিলু দারুণ সাহসী মানুষ, ভয় ডর সে তেমন একটা পায় না। কিন্তু তারও বুকের মধ্যে তখন ঢিপ ঢিপানি শুরু হয়ে গেছে। দ্রুত হাঁটার জন্যে তো বটেই, তার সাথেই তীব্র একটা আতঙ্ক ততক্ষণে তাকে গ্রাস করেছে। আতঙ্কের কারণ তার পিছনে ঠিক কি যে ধেয়ে আসছে সেটাও খুব ভালো করেই বুঝতে পেরেছে। আর এটা জানার পরে এই গাঁয়ের শুধু নয়, আশপাশের 10 গাঁয়ের মধ্যে সবচেয়ে সাহসী মানুষটাও আতঙ্কে কেঁপে উঠবে। যাই হোক, কান কাটার মাঠ পেরিয়ে গেলেই খেয়াঘাট। বিলুর বাঁচার একমাত্র উপায়। বিলু মাঠের মধ্যে দিয়ে এবার রীতিমতো ছুটতে শুরু করলো। কান কাটার মাঠ খুব একটা বড় নয়। অল্প সময়ের মধ্যেই বিলু মাঠের প্রায় অর্ধেকটা পেরিয়ে গেল। কিন্তু মাঠের মাঝে থাকা ছোট ডোবাটার কাছাকাছি গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। বলা ভালো, দাঁড়িয়ে পড়তে বাধ্য হলো। কান কাটার মাঠের মাটির ওপর ঘাস বলতে গেলে একদমই নেই, শুধু ধুলোর রাজত্ব। অমাবস্যার ঘন কালো অন্ধকারের মধ্যে শুধুমাত্র হ্যারিকেনটার আলোয় বিলু দেখল ওর ঠিক সামনে মাটির সেই সকল ধুলো হঠাৎই দলা পাকাতে শুরু করেছে। সাথে সাথেই সে হ্যারিকেনের আলোটা নিজের পায়ের কাছে নিয়ে গেল। আর যা দেখল তাতে ওর বুকের বাকি সাহসটুকু উবে গেল। ওর পায়ের আশেপাশে শুকনো ফাটাফুটিতে ঠাসা মাটিতে গর্ত হতে শুরু হয়েছে। না, উপর থেকে নয়, মাটির তলা থেকে কিছুতে মাটি ফুঁড়ে ওপরে উঠতে শুরু করেছে। বিলু এপাশ ওপাশ দেখল, সব জায়গাতেই একই অবস্থা। এদিকে দলা পাকাতে থাকা ধুলো বিশাল দেওয়ালের রূপ নিয়েছে। বিলু আর সহ্য করতে পারল না, জাল ফেলে শুধু হ্যারিকেনটা হাতে নিয়ে ছুটতে গেল। কিন্তু পারল না, কারণ মাটির ভিতর থেকে কনকনে ঠান্ডা হিল হিলে সাপের মতো কিছু একটা তার পা দুটোকে চাপটে ধরেছে। বিলু আবার নিচের দিকে হ্যারিকেন নামালো। ঠিক সেই সময় মাটির তলা থেকে কুচকুচে কালো একটা কিছু ধুলো উড়িয়ে ঢেলে বেরিয়ে এলো। তারপরেই গিলে নিল বিলুর মাথাটা। বিলু বিশেষ কিছু দেখার সুযোগ পায়নি। সে শুধু দেখতে পেল
মাটির ভিতর থেকে একতাল পচা গলা মাংসপিণ্ড বেরিয়ে এলো, আর তারপর সেই মাংসপিণ্ডের মধ্যে তৈরি হলো একটা বেশ বড় গর্ত। সেই গর্তে অজস্র ধারালো ছুচলো দাঁতের সারি, আর সেই গর্তটার মধ্যেই আছে বিলুর মুন্ডুটা। এর হাত থেকে হ্যারিকেনটা পড়ে গেছে, তারই আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে বিলুর দেহটা বলির পাঁঠার মতো ছটফট করছে, আর তার মুন্ডুটা আটকে আছে ওই পচা গলা মাংসপিণ্ডটার মধ্যে। বিলু নিজেকে ছাড়াতে চাইছে কিন্তু পারছে না। কান কাটার মাঠ জুড়ে ঝড় উঠেছে, ধুলোয় কিছুই দেখা যায় না। বিলুর হাত থেকে খসে পড়া হ্যারিকেনটা জ্বলছে বটে, তবে সেও দৃশ্য পরিষ্কার করতে পারছে না। শুধু শোনা যাচ্ছে একটা শব্দ, হাড় মাংস চিবিয়ে খাওয়ার শব্দ। অনেকগুলো ক্ষুধার্ত শিয়াল অনেকদিন পরে একতাল মাংস পেলে সেসব ছিঁড়ে খাওয়ার সময় যেমন গর্জন করে, হাড় মাংস চিবানোর যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ। এই সায়ক, তুই সিরিয়াসলি বলতো, তোর হুট করে কলকাতার প্রতি এত টান হওয়ার কারণটা কি? আরে ভালো তো, সেই থেকে একই প্রশ্ন ভাঙা রেকর্ডের মতো করেই যাচ্ছে। যে শহরে জন্মেছি সেখানে কি আসতে পারি না গোয়েন্দা মশাই? না, সে তুই অবশ্যই পারিস, বাট তোর মতো দেশ বিমুখী ফরেনার ছেলে হুট করে এত দেশের প্রতি টান কেন? কি জানি ভাই, আমার একটু অদ্ভুতই লাগছে, এই আর কি। সত্যি নিশীথ, পাক্কা গোয়েন্দা হয়ে উঠেছিস। স্বীকার করতেই হচ্ছে, বিদেশি গোয়েন্দা গল্প উপন্যাসগুলো গিলে গিলে তোর বুদ্ধি কিন্তু বেশ খুলেছে। অবজেকশন, অবজেকশন। শুধু বিদেশি গোয়েন্দা গল্প বা উপন্যাস নয়, দেশীয় আছে। এই বেটা, তুই দেশের বাইরে থাকিস বলে কি ভাবিস আমাদের দেশের লেখক লেখিকারা খারাপ লেখেন নাকি? হ্যাঁ, পড়ে দেখিস একবার, তোর ওই বিদেশিদের না ভুলে যাবি। আচ্ছা নিশীথ, একটা কথা বলতো দেখি। কি কথা শুনি? সেই আশা থেকে শুনছি তুই আমাকে দেশ বিমুখী, বিদেশি এই সব কথা বলে যাচ্ছিস। এসবের কারণটা কি ভেবে বলতো। এখনো পর্যন্ত আমি কটা ইংরেজি বলেছি আর তুই কটা বলেছিস? ইয়ে মানে, আরে তাতে কি? শুধু দেশে থাকলেই দেশকে ভালোবাসা যায়, নইলে ভালোবাসা যায় না? এটা তো আর ঠিক নয়। আমি দেশের বাইরে কাজের জন্য থাকি, তা বলে তো এটা নয় যে আমি দেশকে ভালোবাসি না। তোরা যেমন গর্ব করে বলিস তোরা ভারতীয়, আমিও ওই মার্কিন মুলুকেও বুক বাজিয়ে বলি আমি ভারতীয়। তোরা যেমন আনন্দের সাথে বলিস তোদের ভাষা বাংলা, আমিও তেমনই বলি আমার মাতৃভাষা বাংলা। সায়ক এক দমে কথাগুলো বলে থামল। নিশিত এক ধাক্কায় এতগুলো হাতুড়ির ধাক্কা খেয়ে চুপ। বড় ঘরটায় হুট করে দারুণ নিস্তব্ধতা নেমে এলো। ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের এই দোতলা বাড়িটার মালিক হচ্ছে সায়ক, মধ্য ৩০-এর লম্বা চওড়া সুদর্শন পুরুষ এই সায়ক দেবনাথ, এক প্রবাসী বাঙালি। ৭ বছর আগে সে দেশ ছেড়ে লন্ডনে চলে যায়। প্যারাসাইকোলজিস্ট হিসেবে সেখানেই অল্প বিস্তর নামও করেছে। এখন পাকাপাকিভাবে সেখানেই জাঁকিয়ে বসেছে। এখনো অবিবাহিত। সায়ক যখন ৫ বছরের, তার মা তখন মারা যান। এরপর বছর ১২ আগে তার বাবাও পরলোকে গমন করেছেন। কর্মজীবনে তিনি ছিলেন রেলের উচ্চপদস্থ কর্মচারী। জীবনে আয় কিছু কম করেননি। মৃত্যুর আগে এই বাড়ি আর মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স তার নামেই করে দিয়ে গেছেন। সায়ক ততদিনে প্যারাসাইকোলজি নিয়ে বেজায় মেতে উঠেছে। বাবা মারা যাওয়ার পরে এদেশে থেকেই যতটা সম্ভব পড়াশোনা করল, তারপর চলে যায় বিদেশে। সেই যাওয়ার পরে আবার এই দেশে ফিরল। মাঝে বন্ধু বান্ধব কারোর সাথে একবারের জন্যও যোগাযোগ করেনি। তার বন্ধু মহলে সায়কের এই নিরুদ্দেশ হওয়াটা বেশ রহস্যজনক। অনেকে তো ভেবেছিল যে সায়ক হয়তো মারাই গেছে, আবার অনেকে ভেবেছিল যে সায়ক কোনো মেম সাহেবকে বিয়ে করে দেশকে ভুলেই গেছে, আর কখনো ফিরবে না। তবে আসল কারণটা কিন্তু কেউ জানে না। নিশীথ রায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কলকাতাতেই একটা বেসরকারি অফিসে কাজ করে।
মাইনেটা নেহাতি কম নয়। সায়কের বয়সী সে, বিবাহিত, ছেলেপুলে এখনো হয়নি। নিশ্চিত ভাবত যে সায়ক দেশকে ভুলে গেছে, আর কখনোই দেশে ফিরবে না। সেই জন্যই এত বছর পরে হুট করে সায়কের ফোনটা পেয়ে এতটা অবাক হয়েছে ও। এই 1 ঘন্টা আগেই নিশীথের কাছে আননোন নাম্বারে কলটা আসে। কলটা রিসিভ করে কানে দিতেই ওপার থেকে সায়কের নামটা শুনে প্রথমটায় বিশ্বাসটাই করতে পারেনি। পরে সায়ক কলেজের জীবনের কিছু কথা বলতে তবে ওর বিশ্বাস হয়, আর তারপরেই সোজা চলে এসেছে সায়কের বাড়িতে। সেই থেকে 2 পুরনো বন্ধুর মধ্যে গল্প চলছে তো চলছেই। আপাতত সায়কের কথার প্রত্যুত্তরে নিশীথ কি বলবে সেটা ঠিক বুঝে উঠতে পারছে না। সে আমতা আমতা করে বলল, না মানে ইয়ে, আমি আমি তেমন করে বলতেই চাইনি, তুই ফালতুই রেগে যাচ্ছিস। না না না, ভুল করছিস। সায়ক বলে উঠল, আমি রেগে যাচ্ছি না, আমি তোকে আসল বিষয়টা খালি বোঝাচ্ছি। হতে পারে আমি দেশের বাইরে থাকি, কিন্তু প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে আমি এই দেশের কথাই মনে করি। তোদের কথা আমার সব সময় মনে পড়ে। এখানে আমি জন্মেছি, বড় হয়েছি, কি করে ভুলে যাব বল? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে ভাই। আর কখনো দেশ বিমুখী বা বিদেশি বলবো না। আর কথা দিচ্ছি ভাই, দরকার না পড়লে আমি নিজেও আর ইংরাজি শব্দ বলবো না। সায়ক এবার হেসে ফেলল। নিশীথও হেসে উঠল। নিশীথ এবারে প্রশ্ন করল, আচ্ছা এসব বাদ দে, এত বছর এমন স্বঘোষিত নির্বাসনের কারণটা এবারে একটু জানতে পারি কি? কতবার তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তোর টিকিটিরও দেখা পাওয়া যায়নি। আচ্ছা কি করছিলি বলতে এত বছর? মানলাম নামি সাইকোলজিস্ট হয়েছিস, তা বলে একটিবারের জন্যও কি দেশে আসতে নেই? সত্যি বলতে এই কবছর নিজের গবেষণার কাজ ছাড়া আর কোনো দিকে খেয়াল করার ফুরসতই পাইনি। দিনরাত শুধু কাজই করতাম। তা এখন কাজ মিটেছে? তা বেশ কিছুটা মিটেছে বই কি। বেশ, তা কি নিয়ে রিসার্চ, মানে গবেষণা করছিলিস কি নিয়ে? শুনলে বিশ্বাস করবি তো? আরে বল না আগে। প্রেত তত্ত্ব নিয়ে। বেশ তাচ্ছিল্য ভরেই শব্দটা বেরিয়ে এলো নিশীথের মুখ থেকে। ওর মুখটাও বাংলার 5-এর মতো হয়ে গেল। মানে তুই লন্ডনে এতদিন ভূত পেতনি নিয়ে গবেষণা করছিলিস? তা এর জন্য অদ্ভুত যাওয়ার কি ছিল? আমাদের এখানে থাকলে পারতিস। আমাদের কাছে যেমন ভ্যারাইটি, মানে বিচিত্র রকমের ভূত পেতনি পাবি না, এসব আর পৃথিবীর কোথাও পাবি না। এ দেখ না, আমাদের এখানে পেতনিদেরই কতগুলো ভাগ, ঝেঁও, মেচো, বেঁসো, আরও কত আছে। এছাড়া ভূতেদের মধ্যে দেখ স্কন্ধকাটা, দত্তি, দানো, ব্রহ্মদত্তি, আরও কত কি। এই ভাই সরি 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 সরি, তুই রাগ করিস না। ভূত নিয়ে নিশীথ এবারে হাসিতে প্রায় লুটোপুটি খেতে লাগলো। সায়ক কিন্তু রেগে গেল না। সে যেমনটি শান্ত হয়ে বসেছিল তেমনভাবেই বসে রইল। অল্প অল্প হাসল, ধীরে ধীরে বলল, আমি জানতাম তুই এমনই কিছু বলবি। এটা বলাটাই স্বাভাবিক। শুধু তুই কেন, যে শুনবে সেই এই কথা বলবে। লন্ডনেও কতজনের কাছে এই কথা শুনি। আরে ওসব আমার অভ্যেস হয়ে গেছে। তবে ব্যাপারটা কিন্তু সত্যি। নিশীথ যা হোক করে নিজেকে শান্ত করল। তবে ওর পক্ষে হাসি একেবারে থামিয়ে ফেলা সম্ভব হচ্ছে না। তেমনভাবেই ও বলল, তা তুই দেখা পেয়েছিস তাদের? যেমন সকলে বলে তেমন সাক্ষাৎ না পেলেও ফলাফল কিন্তু একেবারে শূন্য নয়। নিশীথের হাসিটা এবার যেন নিজে থেকেই থেমে গেল। সে বলল, তাই নাকি? তা কেমন? ওর মুখে এবার একটা দুষ্টু হাসি ফুটে উঠল। তা সব মেম ভূত নাকি? তা কয়েকজন ছিল বটে। শান্তভাবেই কথাগুলো বলল সায়ক। তা শুনি শুনি, একটু তাদের গল্পটা শুনি। কি করবি শুনে? তুই তো এসবে বিশ্বাস করিস না। আরে বিশ্বাস করি না তাতে কি হয়েছে? শুনতে তো কোনো বাধা নেই। সেসব পরে বলা যাবে। আপাতত বলতো,
কানকাটাপুরটা কোথায় আছে? কানকাটাপুর? ই কেমন নাম ভাই? তা 7-8 বছর পরে তোর দেশে ফেরার কারণটা কি এই এই উটকো জায়গাটা নাকি? সায়ক এবারে আর কিছু বলল না। একটা বেশ বড় দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে ও শুধু ওপর নিচে মাথা নাড়ালো। তাই বলো কাকা, পথে এসো। তাহলে আমার গেসটা সরি, আরে মানে কি বল, অনুমানটা, হ্যাঁ আমার অনুমানটা একেবারে ভুল নয়, কি বলিস? হ্যাঁ, শুধু দেশে ফেরার ইচ্ছায় তুই দেশে ফিরিসনি, অন্য একটা কারণও আছে যে কারণে তোর দেশে আসা। তা বলতে পারিস। হ্যাঁ, ওই কানকাটাপুরেরই খোঁজে আমি এখানে এসেছি। বুঝলাম। না, এই জায়গাটা কোথায় আমি জানি না, সত্যি বলতে কি এই নামই আমি প্রথম শুনলাম। তবে তো চোখ মুখ দেখেই বেশ বুঝতে পারছি ব্যাপারটা যাই হয়ে যাক বেশ ইন্টারেস্টিং, মানে খুব, মানে কি বলবো, মানে উত্তেজক। তা খুলে বল না ভাই, কি কেসটা কি? সায়ক এবারে নিশীথের জিজ্ঞাসু চোখ দুটোর দিকে তাকিয়ে অল্প হেসে বলল, বাবা, মুখ দেখেই তো এত কিছু বুঝে গেলি। অগাস্ট দুপে নাকি শার্লক হোমস? বোমকেশ বক্সি, নে এবারে বল। সায়ক এবারে ওর টিকালো নাকের ওপর থেকে পাতলা রিমলেস চশমাটা খুলে নিল। তারপরে ডান হাতের তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে দুটো চোখ আলতো করে ডলতে ডলতে বলল, সে নয় বলছি, কিন্তু এসব শুনে তোর কোনো লাভ আছে বলে তো মনে হচ্ছে না। সেটা তোকে জানতে হবে না, লাভ হবে কি হবে না আমি বুঝবো, তুই বল না। বেশ, শোন তাহলে। সায়ক বলতে শুরু করলো, একটা ডায়েরি পেয়েছি, সেখানেই আমি এই কানকাটাপুরের নামটা পেয়েছি। ডায়েরিতে বলছে জায়গাটা নাকি সুন্দরবনের কাছে কোনো একটা ছোট্ট গ্রাম। এই দাঁড়া 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 দাঁড়া, এরকম মাঝখান থেকে বললে হয় নাকি? একেবারে শুরু থেকে বল, কার ডায়েরি, কি করে পেলি, আরে সবটা বল। বস, আসছি। সায়ক উঠে বাড়ির ভিতরের দিকে চলে গেল। ফিরে এলো অল্প সময় পরেই। নিশীথের কোলে একটা ডায়েরি দিয়ে আবার সোফায় হেলান দিয়ে বসল। একটা সিগারেট ধরালো। উল্টো দিকে নিশীথও একটা সিগারেট ধরালো। ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে শুরু করলো। সায়ক বলে চলল, ডায়েরিটা দেখেই বুঝতে পারছিস ওটা কম করেও প্রায় 70 বছরের পুরনো হবে। ডায়েরির মালিকের নাম অ্যান্ড্রু হেন্স। তিনি এখন আর বেঁচে নেই। ডায়েরিটা আমি পেয়েছি ওনার নাতি হেনরি হেন্সের কাছ থেকে। আসলে বছর দুয়েক আগে হেন্সের মেয়ের একটা সমস্যা হয়েছিল। বেশ জটিল ব্যাপারটা, কোনোভাবেই কোনো সুফল পাচ্ছিল না। আমি সেটা ঠিক করে দিয়েছিলাম। সেই থেকেই ওর সাথে আমার বন্ধুত্ব। তারপরে কথায় কথায় একদিন হেনরির কাছ থেকে এই ডায়েরিটা পাই। ডায়েরিটায় দেখবি কানকাটাপুর জায়গাটার নাম বেশ অনেকবার লিখেছেন সাহেব। শুধু তাই নয়, তিনি যেমনভাবে গিয়েছিলেন সেই পথের বর্ণনাও দেয়া আছে। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি, জায়গাটা জঙ্গলে ঢাকা, একেবারে গ্রাম্য এলাকা, বাঘের দেখাও পাওয়া যেতে পারে, এসবই লিখেছেন অ্যান্ড্রু সাহেব। হ্যাঁ, এই অ্যান্ড্রু সাহেব ছিলেন একজন ঐতিহাসিক ও সাংবাদিক। 1594-এ সাহেব বাংলায় আসেন। কারণটাও লেখা আছে, দেখ। উনি গিয়েছিলেন 50-এর বীভৎস মন্বন্তরের ব্যাপারে খোঁজ করতে। সেই ব্যাপারে লেখার জন্যই উনি গিয়েছিলেন। তা তখনও বাংলার যে সকল দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলগুলোর কথা জানা গিয়েছিল, অ্যান্ড্রু সাহেব কিন্তু সেগুলোর দিকে যাননি। তিনি চেয়েছিলেন অচেনা জায়গাগুলোকে তুলে আনতে। তিনি সোজাসুজি সুন্দরবন অঞ্চল থেকেই শুরু করলেন। একবার সেপ্টেম্বর 11-র পাতাটা দেখ। ওখানে সাহেব বলছেন তিনি সরস্বতী তলা নামের কোনো একটা গ্রামে পৌঁছেছেন। সেখানেই তিনি কানকাটাপুরের কথা জানতে পেরেছেন। এটা কেমন হলো? কোনটা? এতক্ষণ সাহেব বরাবর নিজেকে ঘোর নাস্তিক বলে এসে এখানে বলছেন তিনি ভূতে বিশ্বাস করেন। আরে এসব সত্যি হয় নাকি? হ্যাঁ, ছেঁড়া অর্ধেক খাওয়া দেহ, পচা গলার দেহের নড় পিসাচ টিসাচ এগুলো নেই, এগুলো হয় না। এটা না এই টু মাচ ডার্ক গল্পের বই হয় না,
ওই রকম একটা কিছু মনে হচ্ছে। সেপ্টেম্বর 28, তাই তো? হ্যাঁ। আরে এটাই তো বলছি নিশীথ, এখান থেকে ডায়েরির লেখার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবি। যে অ্যান্ড্রু সাহেব যুক্তি ছাড়া কিছুই মানতে চাইতেন না, তিনি হঠাৎ করে নানান আধ্যাত্মিক কথা, স্পিরিটের কথা এসব বলছেন। আবার একটা আধটা নয়, সাহেব বলছেন তিনি নাকি অসংখ্য স্পিরিটের সংস্পর্শে আসছেন। আর এই জিনিসটাই ডায়েরিটার প্রতি আমার টান বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, তুই খেয়াল করলে বুঝতে পারবি অ্যান্ড্রু সাহেবের লেখার মধ্যে প্রায় দারুণ আতঙ্কের আভাস পাওয়া যাচ্ছে। যা, এর মধ্যে শেষ হয়ে গেল। অক্টোবর 10, তাই তো? অক্টোবর 10, হ্যাঁ এই তো, তাই লেখা আছে। রহস্যটাকে তো আরো ঘনীভূত করছে ডায়েরির এই পাতাটা। সাহেব কি বলছেন একবার পড়ে দেখ। সাহেব বলছেন গ্রামটাতে নাকি প্রতি বছরই ওই সময় এমন অসংখ্য স্পিরিটের আগমন ঘটে। তারা নাকি সবাই মাটির তলা থেকে আসে। সাহেব এই দিন রাতেই তাদের পাল্লায় পড়েছিলেন। প্রাণে যা হোক করে বেঁচে এসে সেই রাতেই তিনি শেষ ডায়েরি লিখেছিলেন। তারপরে আর লিখতে পারেননি। কেন লিখতে পারেননি কেন? এখানে তো উনি বলছেন উনি বেঁচে গিয়েছেন, তারপরেও লিখতে পারেননি কেন? কারণ তিনি আর ডায়েরি লেখার মতো অবস্থায় ছিলেন না। তিনি সম্পূর্ণভাবে পাগল হয়ে গিয়েছিলেন। কই, সে কথা তো এখানে একবারও লেখা নেই। এটা আমি হেনরির কাছ থেকে জেনেছি। অ্যান্ড্রু সাহেব 55-এ যখন আবার লন্ডনে ফেরেন, তখন নাকি তিনি একেবারে বদ্ধ উন্মাদে পরিণত হয়েছেন। সারাদিন বিড়বিড় করতেন আর মাঝে মধ্যে দারুণ ভয়ে চেঁচিয়ে বলতেন, ওরা আসছে, ওরা আসছে, ওরা সবাইকে খেতে আসছে, সবাইকে চিবিয়ে খাবে। স্বাভাবিকভাবেই সেসব কথা লন্ডনে কেউই তখন বুঝতে পারত না। ফলত অ্যান্ড্রু সাহেব সম্পূর্ণ পাগল প্রতিপন্ন হন। তোর বন্ধু তার পাগল ঠাকুরদাকে দেখেছে? না, হেনরি এসব জেনেছিল তার বাবার কাছ থেকে। অ্যান্ড্রু সাহেব দেশে ফিরে যাওয়ার পরে আর বছর চারেক বেঁচে ছিলেন। সবই তো বুঝলাম। ভূতগুলো কোথায় থাকে, কি করে, কেমন করে মানুষ মারে, সেই সবই তো লেখা আছে। কিন্তু সাহেবের এই ডায়েরির কোথাও তো এইটা পাওয়া গেল না যে ভূতগুলো কাদের। সে ব্যাপারে তো কিছুই লেখা নেই। ঠিক তাই, আমারও এটাই প্রশ্ন। সাহেব এত বিবরণ দিলেও স্পিরিটগুলোর ইতিহাস বা সেই সম্পর্কে কিছুই কিন্তু বলেননি। কিন্তু কেন? সাহেব কি জানতেই পারেননি, নাকি অন্য কোনো ব্যাপার আছে? বুঝলি তো নিশীথ, এই রহস্যটা ফাঁস করার জন্য মনের ভিতরটা সারাক্ষণ খচখচ করছে। এই 2 বছর ধরে নিজেকে অনেকটা বুঝিয়েছি, কিন্তু খচখচানিটা যায় তো নি, বরং আরো বেড়েছে। যা বুঝছি, ব্যাপারটা না জানা পর্যন্ত আমি কিন্তু শান্তি পাবো না। তার মানে তুই ওই কানকাটাপুরে যেতে চাইছিস? একদমই তাই বন্ধু। শুধু যেতে চাই না, গিয়ে পুরো রহস্যটা জানতেও চাই। নিশীথ এবারে হো হো করে হেসে উঠল। সায়ক বলল, কি হলো, হাসছিস কেন? তা কি করব বল? নিশীথ হাসতে হাসতে বলল, তুই যেমন পাগলের মতো কথা বল, পাগলের মতো কথা বলছিস সত্যি। কেন, পাগলের মতো কি কথা বললাম? না মানে 70 বছর আগে কোনো এক পাগল সাহেব কি ভুলভাল লিখে গেছে, সেটা ধরে তুই এখন হাঁপিয়ে মরছিস। এটা শুনলে কে হাসবে না তুই আমাকে বল? গ্রামটা এখন আর আছে কিনা সেটাই কেউ জানে না, হয়তো বা দেখে যা নামটাই বদলে গেছে। আর সুন্দরবনে তো একটা গ্রাম নেই, অত গ্রামের মধ্যে তুই এই গ্রামটা খুঁজে পাবি কি করে শুনি? আর ধরে নিলাম তুই গ্রামটার খোঁজ পেলি, তারপরেও ওখানে গেলেই তুই অ্যান্ড্রু সাহেবদের মতো স্পিরিটদের দেখা পাবি, সেটা ভাবছিস কি করে আমি বুঝে পাচ্ছি না। সেটা আমি জানি না, কিন্তু আমার বারবার মনে হচ্ছে কানকাটাপুর এখনো আছে, আর সেখানে গেলে আমি স্পিরিটের খোঁজও পাবো। আর এসব করে তোর লাভ? লাভ কিছুই না, অনেকটা আত্মশান্তি বলতে পারিস।
নিজের খচখচানিটা দূর করার প্রচেষ্টা বলতে পারিস। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মুখে এবার চুকচুক করে একটা শব্দ করে নিশীথ বলল, তোকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সায়ক। লোকে ঝোঁকের বসে গুপ্তধন, নতুন দেশ, নতুন প্রাণী, আরো কত কি খুঁজতে যায়, আর তুই 70 বছর আগের একটা পাগল সাহেবের ডায়েরি পড়ে ভূত আছে কিনা খুঁজতে যাচ্ছিস। হেসে বলল, এই ভাই, এসব না খুঁজে একখানা সুন্দরী মেয়ে খোঁজ না। ভূত নয়, তোর মাথার ভূত ছাড়াবার জন্য তোর একটা বিয়ের দরকার আছে, বুঝলি? ওসব ছাড়, এতদিন পরে এলাম, একটু মদ্যপান করা হবে নাকি? আছে? রাম চলবে? ছুটবে। সায়কও এবারে হো হো করে হেসে উঠল। নিশীথ ডায়েরিটা মুড়ে সোফার ওপর রেখে দিল। এরপরে দুই বন্ধু আর এই বিষয়ে তেমন একটা কথা বলল না। ওরা মদ্যপানের সাথে স্মৃতি রোমন্থনে ব্যস্ত হয়ে পড়ল। আজ বড্ড দেরি হয়ে গেল, বুঝলি তো শরণ? হ্যাঁ গো নিত্যদা, আজ দেরিটা একটু বেশি হয়ে গেল। ওই শালা রতনটা কাটায় মাছ তুলতে এত দেরি না করলি এত দেরি হতো নি। ওর কথা বাদ দাও তো নিত্যদা, জানো নে ও শালা চিরজীবনী এমন এক্কেরে হার হাবাদে বজ্জাত বেটা। ও ভুলে গেছে এককালে বেটা আমাদের সাথেই মাছ ধরতো, জালের মুটিটা ধরতে জানতো নি তখন। এখন কত ঠান্ড বেরিয়েছে দেখছো? বাবা, তা আবার দেখবুনি, পারবে নাই বা কেন বল? আর উদ্ধারদের মেয়েটার মাথাখানা কেমন সুন্দর চিবে চিবে খেপে করে ফেললো। তাজা কইছো নিত্যদা, শালার কপালখানা ভালো। ছাড়, এসব ভেবে আমাদের আর কি হচ্ছে ক? তার থেকে খড়ঘর পা চালা, এখন অনেকখানি পথ বাকি। এই বিলুর সাথে কথা হয়েছে, খেয়াল আছে তো? চরণের বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ও বলল, হ্যাঁ গো নিত্যদা, খেয়াল আছে। কি জানে এবারে আবার কজনকে খাবে ওই পিশাচের দল। এই ওদের নিয়ে কথা বলিস নে, চুপচাপ পা চালা, পা চালা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। নিত্য আর চরণ কথা না বাড়িয়ে পা চালানোর গতি বাড়ালো এবারে। ওরা দুজনেই এই কানকাটাপুরের মানুষ। এবছরের প্রথম শিকার যে হয়ে গেছে সেটা ওরা জানে। বীরুর মুন্ডুহীন ছিন্ন ভিন্ন লাশটা ওরা দেখেছে। হাড় মাংস ছিঁড়ে ছিঁড়ে কিছুটা খাওয়া আর কিছুটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। রক্তে ভেসে যাচ্ছিল মাটি। সবটাই ওরা জানে, আর সাথে এটাও জানে যে একবার যখন শুরু হয়েছে তখন 2 মাস এই কানকাটাপুরের মানুষের কপালে অসীম দুর্গতি নাচছে। মাঝে মধ্যে ভাবি জানো নিত্যদা, এখান থেকে চলেই যাব, বুঝলে, অন্য কোথাও গিয়ে থাকবো। কিন্তু তার কি হয় রে শরণ? আমিও তো কতবার ভেবেছি, কিন্তু এখানে জন্মেছি, বড় হয়েছি, সে জায়গা ছেড়ে যেতে মন চায় না রে। তাছাড়া আমাদের আর কি সেই ক্ষমতা আছে রে যে ইচ্ছে হলো তো এক জায়গা থেকে উঠে আর এক জায়গায় জমি কিনে নিলুম। ও সব বড় বড় বাবুদের মানায়, আর চলি গেলে কাজকর্ম কি করে হবে কদে কি? জানি গো দাদা জানি, তাই তো আর কোথাও যেতে পারিনি। এখানেই চরণ এবারে আর তার কথা শেষ করতে পারল না। হুট করে চুপ করে গেল, দাঁড়িয়েও পড়ল। নিত্য থমকে দাঁড়িয়ে পড়েছে, কারণ ব্যাপারটা সেও বুঝতে পেরেছে। মাংস পচা কটু একটা গন্ধ হঠাৎ করে ওদের চারদিক থেকে ঘিরে ধরতে শুরু করেছে। এখনো বেশ কিছুটা ছুটে গেলে তারপরে ঘরবাড়ি দেখা মিলবে। এখানে আশেপাশে জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত নেই। চিৎকার করে মরে গেলেও এখানে কেউ আসবে না। কি ভীষণ বিপদের মধ্যে যে ওরা পড়েছে সেটা আর বলার অবকাশ রাখে না। নিত্য আর চরণ দুজনের হাতেই জোরালো আলোর টর্চ আছে। ওরা এবারে অন্ধকারের মধ্যে এদিক ওদিক আলো ফেলল। না, কোথাও কেউ নেই, অথচ পচা গন্ধটা একটু একটু করে বেড়েই উঠছে। নিত্য চাপা স্বরে বলল, শরণ,
দাঁড়িয়ে কাজ নেই, পাসালা পাসালা। ওরা দুজনে আবার আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করলো, কিন্তু বেশি দূর এগোতে পারল না। কিছুটা যাওয়ার পরেই ওদের থমকে দাঁড়াতে হলো, কারণ পচা গন্ধটার সাথে সাথে এবার আরেকটা ব্যাপারও শুরু হয়েছে। ওদের পায়ের তলার মাটিটা হঠাৎ করেই প্রচণ্ড কাঁপতে শুরু করেছে, আর তার সাথেই প্রচুর ধুলো আশপাশে উড়তে শুরু করেছে। ওরা জানে এ কোনো সাধারণ ভূমিকম্প নয়। ওরা পালাতে চাইছে, কিন্তু পারছে না। এক পা সামনে বাড়ালেই টাল খেয়ে উল্টে পড়ছে, আর তাছাড়া ধুলোর ঝড় ওদের সম্পূর্ণভাবে ঘিরে ধরেছে। দুটো টর্চের জোরালো আলো কিচ্ছু পরিষ্কার করে দেখাতে পারছে না। মৃত্যু নিশ্চিত জেনেও নিত্য আর চরণ এই তুমুল ধুলোর ঝড়ের মধ্যে এদিক ওদিক ছুটতে শুরু করলো। প্রাণের মায়া, বড় মায়া, সেটা কি এমনভাবে ছেড়ে দেওয়া যায়? কিন্তু ওরা হাজার ছুটেও এই ঝড়ের বাইরে যেতে পারছে না। মাটিতেও যে গর্ত হওয়া শুরু হয়েছে সেটা ওরা দুজনেই খেয়াল করেছে। এবারে রাতের সকল নিস্তব্ধতা খান খান করে শোনা গেল একটা প্রাণ জল করা গর্জন, তারপরে আরো একটা, তারপরে আরো একটা। এমনভাবেই অল্প সময়ের মধ্যে গোটা জায়গাটা অজস্র গর্জনে ভরে উঠল। মাংস পচা বিচ্ছিরি গন্ধটাও দ্বিগুণ রূপে বেড়ে উঠল। আর এদিকে ধুলোর ঝড়ের মধ্যে পাগলের মতো ছুটতে থাকা নিত্য আর চরণের শরীর থেকে বাকি সাহসটুকুও শেষ হয়ে গেল। ওরা দুজনেই মুখ থুবড়ে পড়ল মাটিতে। মাটিতে পড়ে গেলেও চরণ তার টর্চটা হাত থেকে ছাড়েনি। মাটিতে পড়েই সে টর্চের আলো ফেলল তার পায়ের দিকে। স্পষ্ট দেখল পচা গলা, মাংসের ঠাসা লিকলিকে কয়েকটা কালো কালো হাত মাটির ভিতর থেকে উঠে এসে চেপে ধরেছে ওর দুটো পা। আর ওর পা দুটো ধরেই মাটির তলা থেকে উঠে আসছে বেশ কয়েকটা দেহ। না, এগুলো কোনো মতেই মানব দেহ হতে পারে না। পচা গলা, কালো মাংসের তাল ঠাসা দেহগুলো পিশাচ মূর্তি ছাড়া আর কিছু হতেই পারে না। মুখের মাঝে গনগনে আঁচের মতো ধকধক করছে ওদের দুটো চোখ। শরীরের নানা জায়গা থেকে হাড়ও ঝিলিক দিচ্ছে। পোকা কিলবিল করছে ওদের সারাটা দেহ জুড়ে। ধারালো লম্বা লম্বা দাঁতে ঠাসা বড় বড় হাঁ করে বেরিয়ে আসছে ওরা। কি দারুণ নৃশংসতার ক্ষুধা যে প্রকাশ পাচ্ছে তা বলে প্রকাশ করার মতো নয়। গর্জনগুলো ওরাই করছে। চরণ নিত্যকে দেখতে পাচ্ছে না, কিন্তু এবারে তার চিৎকার স্পষ্ট শুনতে পেল। খুব কাছ থেকেই আর্তনাদ করছে সে, কিন্তু ধুলোর জন্য দেখা যাচ্ছে না। যেন একদল নৃশংস রক্তলোলুপ প্রাণীর দল তাকে জ্যান্ত অবস্থাতেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এবারে চরণের গলা চিরেও আর্তনাদ বেরিয়ে এলো, কারণ ও স্পষ্ট বুঝতে পারছে যে ওর পা দুটোতে পর পর কামড় বসতে শুরু করেছে। শুধু তাই নয়, প্রতিটা কামড়ই অনেকটা করে মাংস ছিঁড়ে নিচ্ছে তার পা থেকে। চরণ উঠে বসে টর্চটা দিয়েই ওই পিশাচগুলোর উপর প্রহার করতে চাইল, কিন্তু পারল না। মাটির ভিতর থেকে আরো অনেক পচা গলা, পোকা কিলবিলে হাত উঠে এসে ওকে আষ্ঠে পৃষ্ঠে চেপে ধরেছে। ওর পেট, বুক, হাত, পা সব জায়গা থেকেই সেই পিশাচগুলো মাংস ছিঁড়ে নিচ্ছে। চরণের প্রাণ প্রায় পুরোটাই বেরিয়ে গেছে। এবার বাকিটাও সম্পন্ন হলো। একটা পিশাচ দারুণ শক্তিতে ওর মুন্ডুটা দেহ থেকে ছিঁড়ে আলাদা করে নিল। অনেকটা রক্ত ছিটকে পড়ল মাটিতে। ধুলোর ঝড়ের মধ্যেই নৃশংস রক্ত খেলা আরো কিছুক্ষণ চলল। তারপরে ধুলোর ঝড় আর রক্তহীন করা গর্জনগুলো একসাথে কমতে শুরু করল। ধীরে ধীরে দুটোই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। রক্তে ভেজা এবড়ো খেবড়ো মাটির ওপর ছড়িয়ে ছিটিয়ে শুধু পড়ে রইল দুটো টর্চ আর কিছু হাড় আর মাংসের টুকরো। এক ছেঁড়া মানুষের মুন্ডুও পড়ে রইল বটে, তবে সেটা যে কার তা বোঝার কোনো উপায় রইল না।
তাহলে জায়গাটা ফাইনালি পাওয়া গেল, কি বলিস নিশীথ? তুই সত্যি বলতে পারিস, সেই একই রকমেরই জেদি রয়ে গেলি। জেদ না থাকলে এসব কাজ করা যায় না ভায়া। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। সেদিন সায়কের কাছ থেকে সবটা জানার পরে ভিতরে ভিতরে নিশীথ ব্যাপারটা নিয়ে বেশ ভাবতে শুরু করে দিয়েছিল। নিজের মতো করে খোঁজও নিচ্ছিল। গত পরশু রাতে নিশীথ তার এক সাংবাদিক বন্ধুর কাছ থেকে জায়গাটার নাম জানতে পারে, আর সাথে সাথেই খবরটা নিশীথ সায়ককে জানায়। সায়কও স্বাভাবিকভাবেই উত্তেজিত হয়ে ওঠে। এরপরে আজ ভোর রাতে ওরা দুজন বেরিয়ে পড়েছিল কান কাটাপুরের উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় বেলা 10:30। মিনিট 3 আগে সায়ক আর নিশীথ এসে ঢুকেছে কান কাটাপুরে। এখানে এসে সায়কের উত্তেজনাও কয়েক গুণ বেড়ে উঠেছে। গ্রামটা অ্যান্ড্রু সাহেবের ডায়েরির প্রতিটা লাইনের সাথে মিলে যাচ্ছে, এমনকি গ্রামের মধ্যেকার মাটির আঁকাবাঁকা রাস্তাগুলো মিলে যাচ্ছে। সায়ক রীতিমতো ডায়েরি ধরে ধরে মেলাচ্ছে। নিশীথ, এবার তো মনে হচ্ছে ডায়েরিতে বলা স্পিরিটদের দেখাও আমরা পেয়ে যাব। সে আমি জানি না, তবে ভাই এইটা মানতেই হবে, জায়গাটা দারুণ। বেচারা অ্যাডভেঞ্চারের গন্ধ আছে, কি বলিস? তা আছে, তাছাড়াও যে অন্য একটা গন্ধ এখানে আছে। বাবা, সিনেমার প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের মতো বা আমাদের বাংলার গল্পের তান্ত্রিকদের মতো তুইও দেখছি ভূতের গন্ধ পাওয়া শুরু করে দিয়েছিস। দেখ নিশীথ, সবসময় কিন্তু মজাটা ভালো লাগে না। যার ব্যাখ্যা আমরা দিতে পারি না সেটাই যে হেসে উড়িয়ে দেব, সেটা তো ঠিক নয়। হতেই পারে আজ তার ব্যাখ্যা নেই, কিন্তু ভবিষ্যতেও যে কোনো ব্যাখ্যা পাওয়া যাবে না সেটা তো নয়। অতীতেও হয়তো ছিল, আমরা এখন সেসব জানি না, এমনও তো হতে পারে। পৃথিবীর সকল প্রাচীন সভ্যতায়, মাইথোলজিতে স্পিরিটদের কথা বলা আছে। এক এক জায়গায় এক এক রকম নাম তাদের, কিন্তু তারা আছে। তারা সবাই যে ভুল ছিল সেটাই বা জোর দিয়ে বলছিস কি করে? আহা, তুই নিশীথ কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তাকে হাতের ইশারায় থামিয়ে সামনের দিকে তাকাতে ইঙ্গিত করল সায়ক। নিশীথ তাকালো সেই দিকে। একটা মাঠের মাঝে বেশ কিছু মানুষ ভিড় জমিয়েছে। খুব বেশি দূরে নেই ওরা। মানুষগুলোর মুখ ওরা বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছে। গ্রামের লোক সবাই, কিন্তু সকলের মুখে কেমন যেন একটা ভয় ভয় চিন্তিত ভাব। নিশীথ বলল, কি হয়েছে বলতো? চল গিয়ে দেখা যাক। ওরা দুজনে এগিয়ে গেল ভিড়টার দিকে। ভিড়ের কাছে গিয়ে ওরা বুঝল, দূর থেকে ভিড়টা যত বড় দেখাচ্ছিল, আদপে সেটা তার থেকেও বেশ কিছুটা বড়। একজন গ্রামবাসীকে নিশীথ প্রশ্ন করল, দাদা, ও দাদা, বলছি কি হয়েছে এখানে? লোকটা নিশীথের কথা শুনে ফিরে তাকালো। ওদের দুজনের দিকে অল্পক্ষণ তাকিয়ে রইল, তারপর ভয় ভয় স্বরে বলল, কাল রাত্রিরে ওরা এসেছিল, শরণ আর নিত্যরে খেয়ে গেছে। এই নিয়ে পর পর 3 জন হলো। কে জানে আর কজন রে ওরা খাবে। কারা এসেছিল? দারুণ কৌতূহলী স্বরে প্রশ্নটা করল সায়ক। গ্রামবাসী লোকটা আতঙ্কিত চোখে সায়কের দিকে একবার চেয়ে নিয়ে বলল, ওদের নাম কর্তিনি বাবু, ওদের নাম কর্তিনি। ওরা কাউকে ছাড়বেনি, কাউকে ছাড়বেনি। ওরা ওরা সকল রেসিপি খাবে। তারপর হারিয়ে গেল ভিড়ের মধ্যে। সায়ক লোকটার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকেই বলল, ওরা কারা সেটা বুঝতে পারলি? নিশীথ চাপা স্বরেই বলল, পারছি। সে সত্যিই বুঝতে পেরেছে ওরা কারা। অ্যান্ড্রু সাহেবও তার ডায়েরিতে বলেছেন, ওরা আসে, এসে সামনে যা পায় তাই খেয়ে যায়। কিন্তু এরা যে ঠিক কারা সেই কথাটা কিন্তু উনি কোথাও বলেননি। আর সেটা জানতেই তো ওরা এখানে এসেছে। নিশীথ বলল, কিন্তু ওরা ঠিক কারা হতে পারে বলতো? সেটা জানতেই তো এত কাঠখড় পোড়ানো ভায়া। সায়ক বলল, চল আপাতত এখানটা গিয়ে দেখি ব্যাপারটা কি। চল। ওরা দুজনে এবার ভিড় ঠেলে এগিয়ে গেল সামনের দিকে। কিন্তু মাঝখানে গিয়ে দৃশ্য দেখে ওরা থমকে দাঁড়িয়ে পড়ল।
এমন দৃশ্য হুট করে দেখলে যে কেউ থমকে যেতে বাধ্য। মাঠটার মাঝের বেশ অনেকটা জায়গায় মাটি রক্তে লাল হয়ে আছে। শুধু রক্ত নয়, ছেঁড়া মাংসপিণ্ড, হাড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এদিক ওদিক। একটা ছেঁড়া রক্তাক্ত নরমুণ্ডও পড়ে আছে কাছেই। সেই মুন্ডুটা থেকে বেশ কিছুটা মাংস কিছুতে কামড়ে খেয়েছে, আর বাকিটা ফেলে দিয়ে গিয়েছে। একটা চোখও মুন্ডুটা থেকে ঠেলে বাইরের দিকে বেরিয়ে এসেছে। গোটা জায়গাটা জুড়েই রক্ত আর মাংসের গন্ধ ভেসে বেড়াচ্ছে, আর সাথে একটা পচা পচা গন্ধও আছে। নিশীথ আর সায়ক দৃশ্যের বীভৎসতা আর সহ্য করতে পারল না। আবার ভিড় ঠেলে বাইরে বেরিয়ে এলো। সেখান থেকে বেশ কিছুটা সরে গেল। ভিড়ের লোকেদের গুঞ্জন ওদের কানে যাচ্ছে, কিন্তু এই কাজ যে ঠিক কারা করেছে সেটা কিন্তু ওরা কেউ বলছে না। সকলেই বলছে কাজটা ওরা করেছে, কিন্তু কে এই ওরা? ওরা কারা? নিশীথ বলল, এখানে এসেই এরকম একটা দৃশ্য দেখতে হবে ভাবিনি। মানে এখন আমার গাটা ঘিনঘিন করছে। আমার মনে হচ্ছে না এসব কোনো ভূত প্রেতের ব্যাপার নয়, কোনো জন্তুর কাজ এসব। কেমনভাবে মানুষ দুটোকে ছিঁড়ে খেয়েছে দেখেছিস? ও কোনো জন্তু ছাড়া আর কিছু হতে পারে না। প্রায় 70-80 বছর ধরে, কি তার থেকেও বেশি বছর ধরে, কোনো নির্দিষ্ট একটা জন্তু বছরের এই নির্দিষ্ট একটা সময় শিকার করতে আসে। হ্যাঁ, হতেই পারে। এই সময় হয়তো সেই প্রাণী শিকার করে। বোকার মতো কথা বলিস না। এমন কোনো প্রাণী শুধু এই সুন্দরবনে কেন, পৃথিবীর কোথাও নেই। আর তাছাড়া মাটির ওপরে হাত আর পায়ের ছাপগুলো দেখিসনি? তা অবশ্য ঠিক। সায়কই নিশীথকে মাটির উপরে থাকা হাত পায়ের ছাপগুলো দেখিয়েছিল। রোগা লিকলিকে লম্বা লম্বা আঙুল বিশিষ্ট হাত, আর একই রকমের পায়ের ছাপগুলো মানুষের মতোই। কিন্তু ঠিক মানুষের হাত পা বলে ওগুলোকে মেনে নিতে বেশ কিছুটা অস্বস্তি হয়। এছাড়া বুকে ঘষে এগিয়ে যাওয়ার বেশ কিছু দাগও মাঠের ওই জায়গায় ওরা দেখেছে। সায়ক বেশ চিন্তিত স্বরে বলল, ব্যাপারটা খুব একটা স্বাভাবিক নয় রে নিশীথ, বেশ রহস্যময়। এখানে ওই গন্ধটা পেয়েছিলিস? হ্যাঁ, রক্ত আর মাংসের গন্ধ। সেটা তো ছিলই, তার সাথেও একটা মাংস পচা গন্ধও ছিল। ওই গন্ধ কিন্তু আমার চেনা। এর আগেও বেশ কিছু ভৌতিক জায়গায় আমি এমন গন্ধ পেয়েছি। এই কানকাটাপুরে খুব রহস্যময় কিছু অবশ্যই আছে। সে নয় বুঝলাম, কিন্তু এই রহস্যময় ভুতুরে গ্রামে রাত্রে নিশ্চয়ই আমরা পথে পথে ঘুরবো না। তা থাকার কি ব্যবস্থা হবে সেটা ভেবেছিস? তোর অ্যান্ড্রু সাহেব এখানে থাকা খাওয়ার ব্যাপারে ডায়েরিতে কিছু লেখেননি? হ্যাঁ, লিখেছেন তো। বলেছেন এখানকার মানুষজন মনে প্রাণে নাকি খুব ভালো, সাহায্য চাইলে কাউকে নাকি ফিরিয়ে দেয় না। সাহেবও এখানকার কারোরই একটা বাড়িতে থাকতেন। তা গ্রাম এখনো আছে, ডায়েরির সাথে এত মিলও যখন আছে, তখন আশা করা যায় এখানকার মানুষগুলো এখনো একই রকমই আছেন। চল দেখা যাক, আশা তো করাই যায়। দুই বন্ধু আবার নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে চলল। রহস্যের সাথে সাথে এই কানকাটাপুরের সবুজ শ্যামলীলায় ঠাসা অপরূপ প্রকৃতি ওদের সত্যি দারুণ লাগছে। মতি, এ মতি রে, রে ও মতি। মুখের দুদিকে হাত দিয়ে বেশ জোরে জোরে কয়েকবার হাঁক দিল মকবুল। মকবুল মিয়ার বয়স 60-এর বেশি, তবে দেহ এখনো বেশ শক্তপোক্ত আছে। পেশিগুলো বয়সের ভারে বেশ কিছুটা ঝরে গেলেও এখনো বোঝা যায় যে এককালে বেশ ভালো দেহের অধিকারী ছিল সে। এই পৃথিবীতে মকবুলের বউ বাচ্চা কেউ নেই। বিয়ে ওর এককালে হয়েছিল ঠিকই, কিন্তু বউটা বিয়ের কয়েক মাস পরেই হঠাৎ
জ্বরে পড়ল, তারপর দিন কয়েক ভুগে মারা গেল। এরপরে মকবুলকে সকলেই বলেছিল যে আরেকটা বিয়ে করতে, কিন্তু সে আর বিয়ে করেনি। আসলে মকবুল তার বউটাকে সত্যি খুবই ভালোবাসত, তাই সে আর অন্য বিয়ে করতে পারেনি। যাই হোক, মকবুল মিয়া একাই প্রায় পুরো জীবনটা কাটিয়ে দিয়েছে। এখন শুধু তার মৃত্যুর অপেক্ষা। এখন এই পৃথিবীতে গোটা 20 গরু আর গোটা 10 ছাগল ছাড়া তার আর কেউ নেই। এই গরু ছাগলগুলোকে সে তার নিজের ছেলে মেয়ের মতো করে লালন পালন করে। মকবুলের বুকের পাঁজরের এক একটা হাড় বলা চলে তাদেরকে। এমনই ভালোবাসে সে তাদের। প্রাণীগুলো মকবুলকে ভালোবাসে, সেটা বোঝা যায়। মকবুলের গরুগুলো প্রায় সবকটাই বদরাগী। একবার খেপে গেলে আর কারোর কথা শোনে না, কোনো বাধা মানে না। কিন্তু একবার মকবুল যদি এসে দাঁড়ায়, সাথে সাথেই তাদের সকল খ্যাপামি উবে যায়, একেবারে শান্ত হয়ে যায় তারা। ওদের সম্পর্কটা সত্যি প্রভু আর পোষ্যর সম্পর্কের থেকে অনেকটা বেশি। মকবুল মিয়া আপাতত তার সেই ছেলে মেয়ের দলের মধ্যে থেকে একজনকে খুঁজতে বেরিয়েছে। মতি হচ্ছে একটা বলদ। মকবুলের গরুগুলোর মধ্যে সবচেয়ে পাজি আর রাগী সে, আকারেও সবচেয়ে বড়। হুটহাট যখন তখন মতিটা খেপে যায়, আর একেবারে বাঘের মতো নজর তার। একবার কাউকে লক্ষ্য করে তাড়া করা শুরু করলে তাকে না গোতানো পর্যন্ত দাঁড়ায় না। এই এখনো তেমনই ঘটেছে। গাঁয়ের ছোট ছেলেগুলো একসাথে মাঠে খেলছিল। মতি বাকি দলের সাথে মাঠের একটা কোণে বাঁধা ছিল। হুট করে ছেলেদের দিক থেকে বলটা তার দিকে ধেয়ে গেলে সে খেপে যায়। তারপরে আর কি, খোঁটা তুলে তাড়া করলো ছেলেদের দলের মধ্যে সেই ছেলেটাকে যে বলটা মেরেছিল। স্বাভাবিকভাবেই ছেলেরা ছোটাছুটি শুরু করে দেয়। এরপর তাড়া করতে করতে মতি কোথায় চলে গেছে সেটা আর কেউ জানে না। অবশেষে মকবুল খবর পেয়ে বেরিয়েছে মতিকে খুঁজতে। পশ্চিমের আকাশের বুক থেকে লাল সিঁদুরের ছোঁয়াটাও এখন শেষ হতে বসেছে। অন্ধকারের হাতে আজকের দিনটা সমর্পণ করে দিয়ে দিনের শেষ আলোটুকুও হারাতে চলেছে। চারিদিকে জমাট বাঁধতে থাকা আলো আঁধারি এখন বেশ গাঢ় হয়েছে। অল্প যেটুকু আলোর ছোঁয়া আছে সেটুকুও অল্প সময়ের মধ্যেই হারিয়ে যাবে। কানকাটাপুর সুন্দরবন অঞ্চলের সম্পূর্ণ গ্রাম্য একটা এলাকা। এখানে এখনো বিদ্যুৎ ঢোকেনি, ফলত গোটা জায়গাটা আর 5 মিনিটের মধ্যেই পিচ কালো আঁধারে ডুব দেবে। মকবুলের চিন্তাও এটাই। এখন যা শুরু হয়েছে গাঁয়ে, তাতে দিনের আলো নেভার পরে বাড়ির বাইরে থাকাটা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। আর বেশিক্ষণ বাইরে থাকাও যাবে না। অথচ মতিটার কোনো দেখাই নেই। ছাড়া পেলে মতি যেখানে যেখানে যায় সেই জায়গাগুলোই খুঁজে দেখছে মকবুল। সেই জায়গাগুলোর মধ্যে কানকাটাপুরের পশ্চিমে এই দত্তদের জামরুল বাগানটাই দেখা শুধু বাকি আছে। এই বাগানের ঘাস খেতে শুধু মতি নয়, এই গাঁয়ের সব কটা গরুই খুব ভালোবাসে। ছাড়া পেলেই এখানে পালিয়ে আসে। মকবুল আবার হাঁক দিল, মতি, এই মতি, আর কোথায় গেলি রে? এবারে বেশ কিছুটা দূর থেকে একটা গরুর ভারী স্বরের ডাক ভেসে এলো। হ্যাঁ, এই ডাক মকবুলের চেনা। এ তার মতির ডাক ছাড়া অন্য কোনো গরুর হতেই পারে না। আরে কই রে মতি, কই গেলি? আবার মতির ডাক ভেসে এলো। আশেপাশে অন্ধকার একেবারে জাঁকিয়ে বসেছে এখন। শহুরে লোক হলে এই জমাট অন্ধকারে কিছুই দেখতে পাওয়ার কথা নয়, কিন্তু মকবুল এই গাঁয়েরই মানুষ। হ্যাঁ, এমন অন্ধকার তো অনেক কম। মাঝরাতের জমাট কালো অন্ধকারেও সে ভালোভাবেই দেখতে পায়। তাছাড়া এই গাঁয়ের পথঘাট তার হাতের তালুর মতো চেনা। ওকে চোখ বেঁধে ছেড়ে দিলেও ঠিক বাড়ি চলে যাবে। সেই জন্যেই অন্ধকার হয়ে এলেও আশপাশের সবটাই সে মোটামুটি দেখতে পাচ্ছে। ডাকটা খেয়াল করে সেটা যেদিক থেকে আসছে সেই দিকে দৃষ্টি ফেলল মকবুল। আবছা অন্ধকারের মধ্যেই সেখানে বেশ মোটা গুঁড়িওয়ালা একটা জামরুল গাছ তার ডালপালা বিস্তার করে দাঁড়িয়ে আছে।
আশেপাশে কয়েকটা ছোট পাতার মেহগিনি গাছও মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। মতি, মকবুল আবার মতির নাম ধরে হাঁক দিয়ে সেদিকে এগিয়ে গেল। মকবুলের হাঁক শুনে একই জায়গায় থেকে আবার সাড়া দিল মতি। মোটা জামরুল গাছটার কাছে গিয়ে দাঁড়াতেই মকবুল মতির দুধ সাদা রংটা দেখতে পেল। অন্ধকারের মধ্যেও তার গায়ের সাদা রং জ্বলজ্বল করছে। মতির গলায় ঝুলতে থাকা ছেঁড়া লাগামটা ধরে তার মাথায় গায়ে পরম স্নেহের সাথে হাত বুলিয়ে দিতে দিতে মকবুল অল্প হেসে বলল, হ্যাঁ হ্যাঁ রে বজ্জাত, আরে আমার তো বয়স হচ্ছে নাকি? হ্যাঁ তো ছোটাছুটি আর করতে পারি কি? এই চল 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 চল, এবার ঘরে চল। মতি যেন মকবুলের কথাগুলো সব বুঝতে পারল। সম্মতি জানিয়ে সে মুখ উঁচু করে আরেকবার হাম্বা করে ডেকে উঠল, যেন মকবুলের কথায় সে সম্মতি জানাচ্ছে। মকবুল মিয়া এবারে হাসি মুখে ছেঁড়া দড়িটা ধরে অল্প টান দিলে মতি ঘাস খাওয়া ছেড়ে তার সাথে এগোতে শুরু করল। মতিকে এতক্ষণ বাদে খুঁজে পেয়ে মকবুলের মনে এখন একটু শান্তি এসেছে। এই মতি তার সবচেয়ে পছন্দের বলদ কিনা। এবার ভালোয় ভালোয় ঘরে ঢুকতে পারলেই হয়, আর কোনো চিন্তা থাকবে না। এদিকে অন্ধকার আরো ঘন হয়েছে। দূরে হিন্দু বাড়িগুলো থেকে সন্ধ্যাকালীন শঙ্খধ্বনি ভেসে আসছে। দত্তদের জামরুল বাগানটা বেশ বড়। এই বাগান থেকে বেরিয়ে বেশ কিছুটা গেলে তারপরে গ্রামের ঘরবাড়িগুলো শুরু। এই পথ ধরে গেলে বাড়ি ফিরতে সময় একটু বেশিই লাগে। সেই জন্যে মকবুল আরেকটা পথ ধরেছে, জামরুল বাগানের ভিতর দিয়ে পথটা। হ্যাঁ, সামান্য জঙ্গলে ঢাকা। এই পথে গেলে বাড়ি পৌঁছতে মকবুলের সময় অনেক কম লাগে। মতিকে নানান কথা বলতে বলতে মকবুল মিয়া এগোচ্ছিল। এবার সে থমকে দাঁড়িয়ে পড়ল। মাংস পচা কটু গন্ধটা ওর নাকে এসে ধাক্কা দিয়েছে। শুধু তাই নয়, পিছন থেকে শুকনো পাতার উপরে হাঁটার শব্দও আসছে। সে ব্যাপারটা বুঝলেও পিছন ফিরল না। বুকের সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে চলল। মনে মনে বিড়বিড় করে আল্লাহর নাম জপতে শুরু করল। বিলু চরণার নিত্য ছিন্ন ভিন্ন অবস্থা ও দেখেছে। ওর বুকের মধ্যে টিপটি পানি শুরু হয়ে গেছে। আজ পূর্ণিমা, নীলচে কালো আকাশে অসংখ্য নক্ষত্রের সাথে গোল থালার মতো উজ্জ্বল চাঁদও আছে। বেশ ভালোই জ্যোৎস্না সে ছড়াচ্ছে। তবে এই পথটা অল্প জঙ্গলে ঢাকা, তাই সেই আলো খুব একটা আসতে পারছে না। অবশ্য সেই কারণে মকবুলের এগোতে কোনো সমস্যা হচ্ছে না। তার সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। পচা গন্ধ আর খসখসানি শব্দ দুটোই রীতিমতো বেড়ে উঠেছে। গন্ধটার জন্য এখন ওর দম নিতেও কিছুটা কষ্ট হচ্ছে। এছাড়া মতিটাও হঠাৎ করেই বেগড়বাই শুরু করেছে। থেকে থেকেই এদিক ওদিক ছুটে পালিয়ে যেতে চাইছে। নেহাত মকবুল দৃঢ় হাতে তার লাগামটা ধরে রেখেছে বলে সে আবার পালিয়ে যেতে পারছে না। থেকে থেকে ডেকেও উঠছে। তবে তার এই ডাকগুলো যে আতঙ্কের, সেটা বুঝতেও মকবুলের কোনো সমস্যা হচ্ছে না। ব্যাপারটা যে কি হচ্ছে সেটা যেও একেবারে বুঝতে পারছে না তা কিন্তু নয়। এই পচা গন্ধ, পিছন থেকে হেঁটে আসার খসখসানি, মতির হুট করে পাগলামি করা, এসবের কারণটা কিন্তু ও কিছু কিছু বুঝতে পারছে। আর সেই জন্যই মতিকে যা হোক করে সামলে ওই বুড়ো হাড়ে যত তাড়াতাড়ি হাঁটা সম্ভব তত তাড়াতাড়ি হাঁটছে। কিন্তু হাজার হেঁটেও জামরুল বাগান আর পার করতে পারল না মকবুল মিয়া। হঠাৎ করেই সে বুঝতে পারল যে তার পা দুটো কিছুতে চাপটে ধরেছে। হিম শীতল সেই স্পর্শ। মুখ থুবড়ে সামনে পড়ে সে, আর মাটিতে পড়ার সাথে সাথেই ও টের পেল যে ওর শরীর থেকে অনেকগুলো জন্তু মাংস ছিঁড়ে তুলে নিচ্ছে। দারুণ যন্ত্রণায় আর্তনাদ করে উঠল মকবুল। মতির দড়িটা ছেড়ে দিয়ে চেঁচিয়ে উঠল,
মতি, মতি পালা, মতি পালা, পালা মতি। মতি ইতিমধ্যেই সম্পূর্ণ পাগল হয়ে গিয়েছে। প্রচন্ড ভয়ে লাফাতে লাফাতে সে ছুটতে শুরু করলো, কিন্তু সেও বেশি দূর যেতে পারল না। কিছুটা যাওয়ার পরেই তার যন্ত্রণা ক্লিষ্ট আর্তনাদ ভেসে এলো। এই জামরুল বাগানের ভিতরে নীরব কালো অন্ধকার পুরো মাত্রায় সাম্রাজ্য কায়েম করেছে। যদি একটুও আলো থাকতো তাহলে দেখা যেত একটা মানুষের আর একটা গরুর ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহ থেকে মাংস আর হাড় ছিঁড়ে খাচ্ছে অসংখ্য পচা গলা দেহাধিকারী পিশাচের দল। তাদের চোখগুলো শুধু অন্ধকারের মধ্যে লাল ভাঁটার মতো জ্বলছে। জায়গাটার একটা ব্যাপার লক্ষ্য করেছিস নিশীথ? কি বলতো? এই জায়গাটায় সকালে একরকম পরিবেশ থাকে, আর দিনের আলো নিভলে পরিবেশটা একেবারে পাল্টে যায়। কই, আমার তো তেমন কিছু মনে হয়নি এই দুদিনে। সকালেও জায়গাটা বেশ শান্ত আর নিরিবিলি লাগে, আর রাত হলে আরো নিরিবিলি লাগে, এই যা। এছাড়া তো আমি তেমন পার্থক্য কিছু বুঝতে পারিনি। নিজেদের ঘরে বসে কথা বলছেন নিশীথ আর সায়ক। অ্যান্ড্রু সাহেব ডায়েরিতে এখানকার মানুষদের ব্যাপারে যা বলেছেন তা একেবারে সত্যি। এখানকার মানুষজন সত্যি খুব ভালো, মিশুকে। সেদিন এখানে এসে ওরা থাকার জায়গার খোঁজ করছিল, তখন একটা চায়ের দোকানে গিয়ে পরিচয় হয় নীরেন্দ্রনাথ দত্তের সাথে। হ্যাঁ, তা ভদ্রলোকের বয়স এই 70-এর মতো। এক মাথা ঘন সাদা চুল, গায়ের রং বেশ ফর্সা, মুখে দাড়ি গোঁফ নেই, টিকালো নাকের উপরে একটা মোটা কালো ফ্রেমের চশমার পিছনে জ্ঞান দীপ্ত দুটো চোখ। উনি এই গাঁয়েরই মানুষ, এই গাঁয়েরই এককালের জমিদার পরিবারের বর্তমান কর্তা। সায়করা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল আর নিজেদের মধ্যেই থাকার ব্যাপারটা নিয়ে কথা বলছিল। নীরেন্দ্রনাথ দত্ত নিজে থেকে এসেই ওদের সাথে আলাপ করেন। সায়করা এখানে ঘুরতে এসেছে এবং থাকার জায়গা খুঁজছে এটা জানতে পেরে নিজে থেকেই তাদের দত্ত বাড়িতে থাকার প্রস্তাব দিয়েছেন তিনি। যতদিন ইচ্ছে ওরা থাকতে পারে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও ওই বাড়িতেই হবে। প্রস্তাব শুনেই সায়ক আর নিশীথ লুফে নিয়েছিল। এই থাকা খাওয়ার বিনিময়ে নীরেন্দ্রনাথ দত্ত কোনো টাকাও নিচ্ছেন না। হ্যাঁ, ওরা দিতে চেয়েছে, কিন্তু দত্ত মশাই অতিথিদের কাছ থেকে 1 পয়সাও নিতে নারাজ। তার মতে অতিথি স্বয়ং নারায়ণ, আর নারায়ণের কাছ থেকে টাকা নিয়ে তিনি পাপ বাড়াতে চান না। আপাতত কানকাটাপুরে ওদের 3 দিন কেটে গেছে। এই বাকি 2 দিনে ওরা আরও 8টা মানুষ, 13টা গরু, 40-এর বেশি ছাগল আর 20টার মতো কুকুরের ছিন্ন ভিন্ন অর্ধভুক্ত দেহ এই গাঁয়ের নানা জায়গায় পড়ে থাকতে দেখেছে। খোঁজ খবরও করেছে ব্যাপারটা নিয়ে, কিন্তু জানতে কিছুই পারেনি এখনো। এই গাঁয়ের লোকগুলো খুব মিশুকে, হাসি মুখে কথা বলে, অনেক কথাই বলে তারা, কিন্তু এই খুনগুলো কে বা কারা করছে জানতে চাইলেই চুপ করে যায়, একেবারে চুপ। ওরা সকলেই যে উত্তরটা জানে সেটা বেশ বোঝা যায়। ওদের মুখ চোখ তখন কেমন যেন শুকিয়ে যায়। দুটো চোখে দারুণ ভয় আর আতঙ্ক ফুটে ওঠে। বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ওরা। বেশি জিজ্ঞাসা করলে বলে, ওদের নিয়ে কথা বলুনি বাবু, ওদের নিয়ে কথা কইতেনি গো, কথা কইতেনি, এতে ওরা ভারী রাগ করে। কিন্তু এই ওরা যে কারা সেই বিষয়ে ওদের মুখ থেকে টু শব্দটিও নড়ে না। কিন্তু সায়ক তো নাছোড়বান্দা, রহস্যটা আসলে কি সেটা না জেনেও থামবেই না। সায়কের মতো অতটা না হলেও এই অল্প সময় পরপর এতগুলো নৃশংস দৃশ্য দেখে নিশীথের মনেও কৌতূহলটা বেশ প্রশমিত হয়েছে। সায়ক এবারে বলল, তুই ঠিক করে খেয়াল করিসনি, তাই হয়তো বুঝতে পারিসনি। খেয়াল করলে তুইও বুঝবি। দিনের আলো নিভলেই অদ্ভুত একটা গন্ধ একটু একটু করে যেন গাঢ় হতে থাকে।
পচা গলা পোড়া মাংসের যেমন গন্ধ হয় ঠিক তেমনই গন্ধটা। তাছাড়া বাতাসও খুব ভারী হয়ে যায়। এখন তো বেশ গরমের সময়, কিন্তু খেয়াল করে দেখ, দিনের আলো নিভলেই জায়গাটায় কেমন যেন ঠান্ডা নেমে আসে। এখনই কেমন ঠান্ডা লাগছে বলতো? আরে এসব গ্রামগঞ্জের দিকে রাতে এমন ঠান্ডা পড়ে। একে তো খোলামেলা জায়গা, তার উপরে এত গাছ আছে, সেই জন্যই ঠান্ডা হয়। না না না, তাহলেও এতটা ঠান্ডা পড়ার কথা নয়। ব্যাপারটা নিশ্চয়ই অন্য কিছু। আরেকটা ব্যাপারও আছে। কাল অনেক রাতে আমি দূর থেকে একটা অদ্ভুত গর্জন শুনেছি। তুই তখন হাঁ করে ঘুমাচ্ছিলিস, তাই আর ডাকিনি। একবার নয়, পরপর বেশ কয়েকবার। আর ওগুলো এই পৃথিবীর কোনো জন্তুর বলে তো আমার মনে হলো না। অন্য কিছু মানেই তো সেই ওরা, কিন্তু এখানকার কেউ তো সে ব্যাপারে কিছু বলতেই চাইছে না। আচ্ছা, এই দত্ত মশাইকে একবার জিজ্ঞাসা করলে হয় না? না, ভদ্রলোককে দেখে তো বেশ শিক্ষিত বলেই মনে হয়। আমিও এটাই ভাবছি। তাছাড়া আরেকটা কথাও ভাবছি। আবার কি ভাবছিস? ভাবছি একদিন বাইরে রাত কাটাবো। ব্যাপারটা নিজের চোখে না দেখলে না ঠিক হচ্ছে না। এই, এটা একটু বেশি রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে না? কেন, ভয় পাচ্ছিস? না, ভয় পাওয়ার জন্য বলছি না, ভেবে দেখ, ভূত হোক, মানুষ হোক বা জন্তু হোক, জিনিসটা যে দারুণ অ্যাগ্রেসিভ আর ডেঞ্জারাস সেটা তো বোঝাই যাচ্ছে। কোনো প্রস্তুতি ছাড়া তার বা তাদের সাথে যুদ্ধ করাটা কি বুদ্ধিমানের কাজ হবে? না, তা হয়তো হবে না, কিন্তু রিস্কটা না নিলেও যে অন্য কোনো উপায় দেখছি না। রহস্যটা যে করেই হোক আমায় জানতেই হবে। ব্যাপারটার প্রতি টানটা দিন দিন বাড়ছে, বুঝলি তো নিশীথ। দিন দিন কৌতূহলটা যেন অসহ্য হয়ে দাঁড়াচ্ছে। নিশীথ এবারে বিছানার পাশেই একটা টেবিলের ওপর থাকা তার ব্যাগটা টেনে নিল, আর ব্যাগের ভিতর থেকে বের করে আনলো একটা অস্ত্র, .32 ক্যালিবারের একটা অটোমেটিক রিভলভার। সায়ক বলল, এটাও সাথে এনেছিস? নিশীথ বলল, কখন কি কাজে লাগে বলা যায়। তাহলে কোন রাতে আমরা অভিযান শুরু করছি? যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। এরপর তো আবার ফিরতেও হবে। তা তুই ভূত প্রেত গুলি করে মারবি বলতে চাইছিস? হেসে বলল সায়ক। নিশীথ বলল, ভূত প্রেত না হয়ে রক্ত মাংসের প্রাণীও তো হতে পারে, তাকে তো জব্দ করা যেতেই পারে এটা দিয়ে। তা করতেই পারিস, কিন্তু ঘটনাগুলো যে প্যারানর্মাল সে ব্যাপারে কিন্তু আমি একেবারে নিশ্চিত। যাই হোক, চল শুয়ে পড়া যাক। কাল সকালে একবার দত্তমশাইকে জিজ্ঞাসা করবো ব্যাপারটা নিয়ে। কিছু জানতে পারলে তো ভালো, নইলে কালই রাতে অভিযান করা হবে। কি বলছিস? তথাস্তু, তবে তাই হোক। ওরা দুই বন্ধু আর কথা বাড়ালো না। রাতের খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল। এখন রাত প্রায় 12টা বাজতে চলেছে। ওরা দুজনেই গায়ে কাঁথাটা টেনে নিয়ে চোখ বোজালো। তাহলে কথাটা সত্যি? কোন কথাটা? তোমরা মৃত্যুগুলো নিয়ে খোঁজ খবর করছো। আচ্ছা, সত্যি করে বলো তো, তোমরা কি এখানে শুধু ঘুরতেই এসেছো? মুখোমুখি বসে আছে ওরা তিনজন। নীরেন্দ্রনাথ দত্ত একটা আরাম কেদারায় বসে আছেন, আর তার সামনেই আর একটা বড় সোফায় পাশাপাশি বসে আছে সায়ক আর নিশীথ। ওদের তিনজনের মুখের ভাবই বেশ গম্ভীর। বোঝা যাচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কথাই চলছে ওদের মধ্যে। কথা বলছে সায়ক আর নীরেন্দ্রনাথ দত্ত। নিশীথ চুপ করে বসে আছে, সে ওদের কথা শুনছে খালি। সায়ক আর নিশীথ এবার নীরেন্দ্রনাথ দত্তের কথাগুলো শুনে নিজেদের মধ্যে একবার দৃষ্টি আদান প্রদান করল। এরপরে সায়ক বলল, সত্যি বলতে নীরেন্দ্রনাথ বাবু, এখানে ঠিক আমরা ঘুরতে আসিনি। আমাদের একটা অন্য উদ্দেশ্য আছে। কি সেই উদ্দেশ্য? আমরা জানি এই কানকাটাপুরে প্রতি বছরই নির্দিষ্ট এই সময় বেশ কিছু অলৌকিক কাণ্ড ঘটে।
আর ব্যাপারটা বেশ কয়েক বছর ধরেই চলছে। কিন্তু রহস্যটা যে ঠিক কি সেটা জানার জন্যই আমাদের এখানে আসা। পৃথিবীতে এত জায়গা থাকতে তোমরা এখানকার নাম জানলে কি করে? আসলে আমি এসব ব্যাপার নিয়ে একটু চর্চা করি। বছর দুয়েক আগে আমার হাতে একটা ডায়েরি আসে। সেই ডায়েরি থেকেই আমি এই জায়গা সম্পর্কে জানতে পেরেছি। বুঝলাম, কিন্তু এসব জিনিস কি চর্চা করার জিনিস? হ্যাঁ, আর তাছাড়া ডায়েরিটা কার? ডায়েরিটা অ্যান্ড্রু হেন্স নামের এক সাহেবের। তিনি 1954 এখানে এসেছিলেন ওই বাংলায় ঘটে যাওয়া 50-এর ভয়ঙ্কর মন্বন্তর সম্পর্কে নানা রকম খোঁজ খবর করতে। ওরে বাবা, তার মানে তো ডায়েরিটা বহু পুরনো। হ্যাঁ, তা তো অবশ্যই। তা ডায়েরিতে সাহেব এত কিছু লিখেছেন এই জায়গার সম্পর্কে, আর এই রহস্য সম্পর্কে কিছু লেখেননি, তা আবার হয় নাকি? ব্যাপারটা অদ্ভুত লাগলেও এটাই কিন্তু সত্যি। আমি আপনাকে ডায়েরিটা দেখাতেও পারি। ওরা নাকি আসে, ওরা সামনে যা পায় তাই নাকি ছিঁড়ে খুঁড়ে খেয়ে যায়। ওরা সাধারণ কোনো পার্থিব জীব নয়, এমন নানান কথা সাহেব তার ডায়েরিতে লিখলেও ওরা যে ঠিক কারা, কেনই বা ওরা আসে, এসব ব্যাপারে কিন্তু তিনি কিছু লেখেননি। হয়তো সাহেব নিজেও এই ব্যাপারে কিছু জানতে পারেননি, তাই লেখেননি। লেখা থাকলে হয়তো আসতামও না। কিন্তু ডায়েরিটা পড়ার পর থেকেই আসল ব্যাপারটা যে ঠিক কি সেটা জানার জন্য আমার মনে দারুণ কৌতূহল জন্ম নিয়েছে। আর এখানে এসে অবস্থা দেখে সেই কৌতূহল আরো বেশ খানিকটা বেড়েছে। আর এখন সেই কৌতূহল আমার পক্ষে রীতিমতো অসহ্যকর হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা না জানা পর্যন্ত আমি ঠিক স্বস্তি পাচ্ছি না। কেন কেন কেন? এই যে তুমি বললে যে সাহেব লিখেছেন যে ওরা এই পৃথিবীর জীব নয়, আচ্ছা এইটুকুই কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আমার মনের মধ্যে যে তীব্র কৌতূহলের জন্ম হয়েছে, ওইটুকুতেই সেই কৌতূহলের অবসান হবে না মশাই। বরং এতে কৌতূহল বেশ কিছুটা বেড়ে যায় বলেই আমার মত। তা এই ব্যাপারে জানার জন্য আপনি কি আমাদের সাহায্য করতে পারেন? সায়কের কথাগুলো শুনে এবার নীরেন্দ্রনাথ বাবু কিছুক্ষণ ওর দিকে চুপ করে তাকিয়ে থাকলেন। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা বড় ঘড়িটায় এমন সময় ঢং ঢং করে ঘন্টা পড়ল। সে জানিয়ে দিল এখন সময় বেলা ঠিক 11টা। সায়করা ঠিক করেছিল আজ সকাল সকালই নীরেন্দ্রনাথ দত্তের সাথে কথা বলবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তার কারণ অবশ্য একটা আছে। কারণটা হচ্ছে আজকে সকালে ঘুম ভাঙার পরেই ওরা একটা খবর পায়, গাঁয়ের পশ্চিমে দত্তদের জামরুল বাগানে মকবুল মিয়া আর তার সাদা বলদ মতির ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছে। গাঁয়েরই একটা বাচ্চা ছেলে জ্বালানি কুড়োতে ওখানে গিয়েছিল। সে ওই বীভৎস দৃশ্য প্রথমবার দেখে। স্বাভাবিকভাবেই এমন দৃশ্য দেখে ছেলেটা দারুণ ভয় পেয়ে গিয়েছিল। এরপরে সে ছুটে বাড়ি চলে যায় এবং সকলকে এই ব্যাপারটা জানায়। খবর জমিদার বাড়িতে এলে নীরেন্দ্রনাথ দত্তের সাথে সায়ক আর নিশীথ গিয়েছিল সবটা দেখতে। জামরুল বাগানে পৌঁছে আবার আরেকটা খবর ওরা পায়, গাঁয়ের অপর দিকে আরও দুজনের আধ খাওয়া লাশ পড়ে আছে। স্বাভাবিকভাবেই জামরুল বাগান থেকে বেরিয়ে ওই জায়গাতেই যায় ওরা। দুটো জায়গাতেই সায়ক সেই পচা গলা বমন উদ্রেককারী গন্ধটা পেয়েছে। বেশ গাঢ়ভাবেই ছিল। মাটির ওপরে সেই সরু সরু হাত আর পায়ের ছাপ, আর বুক ঘেঁষে এগিয়ে যাওয়ার দাগও দেখেছে সে। সব দেখে শুনে সায়ক আর নিশীথ এই 1 ঘন্টা আগে বাড়ি ফিরেছেন। নীরেন্দ্রনাথ দত্ত ফিরেছে আধ ঘন্টা আগে। সকাল থেকে ওদের কেউই 1 কাপ চাও খায়নি। এখন চা খেতে খেতেই ওদের কথা চলছে। নীরেন্দ্রনাথ দত্ত এবারে নীরবতা কাটিয়ে কথা বললেন। ওনার গলার স্বর আর চোখ মুখের ভাঁজ দুটোই নরম হলো। তিনি বললেন, দেখো, তোমরা আমার থেকে বয়সে অনেক ছোট।
আমার নাতির মতো বয়সী হবে তোমরা। আর তোমরা যে ভালো ঘরের ছেলে সেটা তোমাদেরকে দেখলেই বোঝা যায়। তোমাদের দেখে আমার বেশ ভালোই লেগেছে, তাই বলছি তোমাদেরকে। দেখো, তোমরা এখনকার লেখাপড়া জানা আধুনিক ছেলেপুলে। এসব তোমাদের কাছে রোমাঞ্চকর বা মজার হতে পারে, কিন্তু এই ব্যাপারটা মোটেও তেমন নয়। গ্রামের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ। এসব মোটেও ভালো কিছু নয়। এসব নিয়ে যত কম ঘাটাঘাটি করা যায় ততই। আপনি ভুল করছেন। নীরেন্দ্রনাথ দত্তকে শেষ করতে না দিয়ে সায়ক বলল, ব্যাপারটা যে বেজায় রহস্যময় আর রোমাঞ্চকর সেটা আমি স্বীকার করছি, কিন্তু এটা আমাদের কাছে কোনোভাবেই কিন্তু মজার বিষয় নয়। ব্যাপারটাকে আমরা সম্পূর্ণ গুরুত্ব দিয়েই দেখছি, আর আসল সত্যিটাও জানতে চাই। সেই জন্যই তো এতটা দূরে ছুটে এসেছি। এবারে নীরেন্দ্রনাথের বুক থেকে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। তিনি বললেন, দেখো, আমি এককালে প্রেসিডেন্সি কলেজে ইতিহাস পড়িয়েছি। তোমাদের মতো ইয়াং ব্লাডের জেদ আমি খুব ভালো করেই জানি। বেশ, তবে শোনো ঘটনাটা। নীরেন্দ্রনাথ এবারে ধীরে ধীরে বলতে শুরু করলেন এই কান কাটাপুরের ইতিহাস। বলতে থাকলেন এই বীভৎস অভিশাপের জন্ম বৃত্তান্ত। পঞ্চাশের মন্বন্তরের কথা তো তোমরা জানোই। সেই সময় বাংলার অন্যান্য প্রান্তের মতো এই অঞ্চলটাও দারুণভাবে প্রভাবিত হয়েছিল, বা বলা ভালো যে এই জায়গার অবস্থা অন্যান্য জায়গার থেকে অনেক বেশি খারাপ হয়ে দাঁড়িয়েছিল। কারণটাও আশা করি আন্দাজ করতে পারছো। সেই সময় কলকাতার মতো শহরাঞ্চলের অবস্থাও অতটা খারাপ হলে এমন প্রত্যন্ত গ্রাম অঞ্চলের অবস্থা যে আরো খারাপ হবে সেটাই তো স্বাভাবিক। 1350 বঙ্গাব্দ, আশ্বিনের শেষের দিক। চারিদিকের পরিস্থিতি, দৃশ্য এতটাই ভয়ঙ্কর আর বেদনাদায়ক যে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষই এই জায়গায় হুট করে চলে এলে সে পাগল হয়ে যেতে বাধ্য। চারিদিক থেকে অসংখ্য ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষের সম্মিলিত হাহাকার ভেসে আসছে। কোথাও আবার কোনো মা তার কম করে 2 দিন আগে মৃত সন্তানকে বুকে জাপটে ধরে তখনও হা হুতাশ করছে, কিন্তু তার সে হা হুতাশ শোনার জন্য বা তাকে সান্ত্বনা দেওয়ার মতো একজনও নেই। কোথাও দৃশ্যটা আবার উল্টো, মৃত মায়ের পাশে শুয়ে খিদে তেষ্টায় কোকিয়ে কাঁদছে কোনো দুধের শিশু। কোথাও আবার রাস্তার কুকুরের মুখ থেকে একটা রুটির টুকরো ছিনিয়ে নিচ্ছে একদল মানুষ। তাদের নৃশংস মারপিট আর চিৎকারে কান রাখা কঠিন। আকাশে অসংখ্য শকুন এক নাগাড়ে উড়েই চলেছে। গোটা জায়গাটাই যেন তাদের কাছে এখন ভাগাড়। যদিও সেটা ভাবাটাও খুব একটা ভুল নয়। রাস্তায় ঘাটে মাঠে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অগণিত মৃতদেহ। কোনোটা সদ্যমৃত, আবার কোনোটা পচে গলে গেছে। তাদের সৎকারের কাজটুকু করার মতো লোক নেই। আর যারা এখনো টিকে ছিল, তাদের আয়ু যে কতদিন তা তারা জানত না। অনাহার, মহামারী সব মিলিয়ে যে ভয়ঙ্কর অভিশাপ তখন নেমে এসেছে বাংলার বুকে, তাতে অনেকেই আর বাঁচতে চাইছিল না। এমন বাঁচার থেকে মৃত্যু অনেক ভালো। ক্ষুধার জ্বালায় মানুষ তখন নরভোজিতে রূপান্তরিত হয়েছে। এমন বিভৎসতার মধ্যে কি বাঁচা যায়?
গোটা বাংলা তখন মন্বন্তরের কবলে। প্রাণের শেষ চিহ্নটুকুও যেন সে মিটিয়ে দিতে চায় এই বাংলার বুক থেকে। তোমাদের ডায়েরির ওই সাহেব যে সালে এখানে এসেছিলেন, আমার জন্ম সেই সালেই। আমার জ্ঞান হওয়ার পরেও বেশ কয়েক বছর আমি এখানে দুর্ভিক্ষের করুণ প্রভাব দেখেছি। অনাহারে, অসুস্থতায় জরাজীর্ণ মৃতপ্রায় মানুষগুলোকে দেখলে পাষাণের মতো শক্ত মনের মানুষও বেদনায় ভেঙে পড়তে বাধ্য। আচ্ছা, এই ব্যাপারটা শুরু হয় কবে থেকে? আর এর কারণটা কি ওই 50-এর মন্বন্তর? হ্যাঁ, আমাদের এই অভিশপ্ত জীবনের কারণ ওই 50-এর মন্বন্তরই। যদি আরেকটু পরিষ্কার করে বলতেন তাহলে। বলবো যখন বলেছি তখন সবটাই বলবো। ব্যাপারটা শুরু হয়েছে আমারও জন্মের আগে থেকে। সালটা 1947 কি 48 হবে। সেই বছরই প্রথম ওরা জেগে ওঠে, আর সেই থেকে এখনো একই রকম ভাবে চলছে। ওরা কারা? শুনলে বিশ্বাস করবে তো? অবশ্যই করব, আপনি বলুন। ওরা হচ্ছে সেই সকল মানুষগুলো যারা সেই দুর্ভিক্ষের সময় অনাহারে রোগে মরেছিল। আমাদের এই কান কাটাপুর সম্পূর্ণ শ্মশানে পরিণত হয়েছিল। আগেই বলেছি, সৎকার কার্যের জন্য লোক পাওয়া যেত না। যারা বেঁচে ছিল তাদের অনেকেই পেটের জ্বালায় সেই সকল মরা মানুষের মাংস ছিঁড়ে খেয়েছিল। আর কালের নিয়মে একসময় ওই পচা গলা সৎকারবিহীন আধ খাওয়া মরদেহগুলো মাটির তলায় চাপা পড়ে যায়। আমার বেশ মনে আছে, ছেলেবেলায় আমরা অনেক সময় খেলার ছলে মাটি খুঁড়তাম। এমন অনেক নরকঙ্কালি তখন উঠে আসতো, আর ওই মৃত মানুষগুলোই ফিরে আসে। আশ্বিনের শেষ পর্যন্ত চলবে এই মারণ খেলা, আর তারপরে আবার ধীরে ধীরে থেমে যাবে। ওই সময় এই গাঁয়ে যারা মরেছিল তাদের কোনো সৎকার আর শ্রাদ্ধ শান্তির কাজ না হওয়ায় তাদের কারোই আত্মারই মুক্তি ঘটেনি। অসম্ভব শারীরিক যন্ত্রণা আর ক্ষুধা নিয়ে তাদের মৃত্যু হয়েছিল। আর সেই ক্ষুধার অবসানের জন্যেই ওরা প্রতি বছর ফিরে আসে। সামনে জীবিত মৃত যাই ওরা পায় তাই খেয়ে যায়। ওদের হাত থেকে বাঁচার আর কোনো উপায় নেই। ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হয় সেটা তো তোমরা দেখেছ। আর শুধু তাই নয়, ওরা যাদের খায় তাদের আত্মারও মুক্তি ঘটে না। তাদের আত্মাও যোগ হয় ওই পিশাচের দলে। এমন ভাবেই এত বছর ধরে ওই পিশাচের দল বাড়তে থেকেছে। এখন এই গাঁয়ের লোকের থেকেও ওদের সংখ্যা বেশি। আচ্ছা, এদের আটকানোর কি কোনো উপায় নেই? না, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। অনেকবারই নানান তান্ত্রিক ডেকে অনেক পূজা অর্চনা যাগযজ্ঞ সবই করা হয়েছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। কতবার তো এমন হয়েছে যে সকালে উঠে আমরা তান্ত্রিক বা সাধুদের দলকে খুঁজেই পাইনি। তাদের রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল যজ্ঞকুণ্ডের চারিপাশে। অবশেষে আমরা সকলেই ব্যাপারটা মেনে নিয়েছি। অদৃষ্টের লিখন বলেই মেনে নিয়েছি বলতে পারো। তা আপনারা এখান থেকে কোথাও চলে যাচ্ছেন না কেন? এমন ভাবে পড়ে থেকে মরার তো কোনো মানে হয় না। কোথায় যাব আমরা? আর আমার কথা বাদই দিচ্ছি, কিন্তু এই গাঁয়ের মানুষগুলোর কি হবে? দেখো, তোমরা শহরে মানুষ, সম্ভবত টাকারও অভাব নেই। তোমরা বুঝবে না, এরা গ্রামের মানুষ, এদের এত অর্থের জোর নেই।
আর তাছাড়া পিতৃপুরুষের ভিটে ছেড়ে পালানোর দুঃখ কষ্ট তোমাদের বোঝাতে পারবো না। এই দেখো না, আমার দুটো ছেলের একজনও এখানে থাকে না, তারা থাকে শহরে। কিন্তু আমি যেতে পারিনি। আমরা পুরনো দিনের গেঁয়ো মানুষ, নিজের জমি ছেড়ে চলে যাওয়ার মতো সাহস বা ক্ষমতা কোনোটাই আমাদের নেই। কিন্তু তা বলে এমন ভাবে সব জেনে শুনেও প্রাণ দেয়াটা কি ঠিক? নীরেন্দ্রনাথ দত্ত আর কিচ্ছু বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। সায়ক আর নিশীথ চুপ। আরো কিছুক্ষণ ওরা চুপ করে বসে রইল। নীরেন্দ্রনাথ দত্ত আর কিছুই বলবেন না বুঝে সায়ক আর নিশীথ একসময় উঠে পড়ল। ঘর থেকে বেরিয়েই যাচ্ছিল। পিছন থেকে নীরেন্দ্রনাথ দত্তের কথা শুনে ওরা আবার দাঁড়ালো, ফিরে তাকালো। দেখো, তোমরা যা জানতে চাইলে সবটাই তো জানালাম। এখানে যদি থাকতে চাও থাকো, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করো না। দেখো, তোমাদের ভালোর জন্যই কিন্তু আমি বলছি। হ্যাঁ, তুমি তেমন হলে 2 মাস পরে এসো, তখন সব ঠিকঠাক হয়ে যাবে। যতদিন ইচ্ছে ততদিন থাকবে, আমার এখানেই থাকবে, কোনো সমস্যা হবে না। কিন্তু এখন এই ব্যাপারটা নিয়ে বেশি জল ঘোলা করো না। সায়ক আর নিশীথ একবার দৃষ্টি বিনিময় করল, তবে উত্তরে আর কিছু না বলে চলে গেল সেখান থেকে। বসার ঘর থেকে বেরিয়ে নিজেদের ঘরের দিকে এগোতে এগোতে নিশীথ সায়ককে বলল, তাহলে শেষ পর্যন্ত ওই অ্যান্ড্রু সাহেবের ডায়েরির রহস্যটার জবনিকাপতন হলো। ওরা কারা সেই উত্তরও পাওয়া গেল। তাহলে এবারে আমরা ফিরছি কবে? সায়ক সম্ভবত কিছু একটা এক মনে ভাবছিল। নিশীথের কথাটা শুনে তার দিকে এক পলক তাকালো, তারপর অল্প হেসে বলল, দাঁড়া, এখনো পুরোটা মিটলো কই? কিন্তু নিজের চোখে একবার সবটা না দেখে কি করে শান্তি পাই বল? আরে সবটাই তো জানা হয়ে গেল, এখন আবার ফালতু রিস্ক নিয়ে কি লাভ? কোনো লাভ নেই। বলছি শোন, যা জানার ছিল তা জানা হয়ে গেছে। এবার চ ভাই, ঘরের ছেলে ঘরে ফিরে যাই। তা হয় না নিশীথ, ওদের আমি একবার অন্তত নিজের চোখে দেখবই। তেমন হলে তুই বাড়িতেই থাকিস, আমি আজ রাতে বেরিয়ে ঠিক ফিরে আসব। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমি ঠিক যখন করে ফেলেছি তখন আমি যাবই। নিশীথকে আর কিছু বলতে না দিয়ে সায়ক গটমট করে হেঁটে ওদের ঘরের দিকে চলে গেল। নিশীথ চুপ করে ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। সায়ক তার অনেক পুরনো বন্ধু, ছেলেটা কতটা জেদি সেটাও খুব ভালো করেই জানে। এখন ওকে বোঝানোর ক্ষমতা ভগবানেরও নেই। গভীর রাত, ঘুটঘুট করছে অন্ধকার চারিদিকে। কালো আকাশের বুকে অজস্র ঝলমলে তারার সাথে এক ফালি চাঁদও আছে, তবে তার আলো রাতের এই জমাট অন্ধকারকে তেমন দূর করতে পারছে না। উল্টে আলো আঁধারিতে পরিবেশটা যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। বেশ ঠান্ডা বাতাস বইছে, তবে বছরের এই সময় রাতের বাতাস যতটা ঠান্ডা হওয়ার কথা তার চেয়ে ঢের বেশি ঠান্ডা। রীতিমতো কাঁপ লাগে শরীরে। কেমন একটা পচা পচা গন্ধ যেন গোটা কানকাটাপুরের ছত্রে ছত্রে ভেসে বেড়াচ্ছে। ঝিঁঝির ডাক আর মাঝে মধ্যে শেয়ালের কোরাস ছাড়া তেমন কোনো শব্দ নেই। জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত নেই আশেপাশে, থাকার কথাও নয়। এখন গ্রামের যা অবস্থা, সকলেই জানে যে এই সময় দিনের আলো নেভার পরে বাইরে বের হওয়া মানেই মৃত্যু। আর প্রাণের ভয় কার না থাকে? আরে দাঁড়ান দাঁড়ান, ওই তো দূরে একটা সাদা আলোর বিন্দু দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তো
ওই তো বিন্দুটা ধীরে ধীরে এদিক ওদিক করতে করতে এগিয়ে যাচ্ছে কান কাটার মাঠের দিকে। ওটা টর্চেরই আলো, বেশ জোরালো আলোটা, অনেক দূর পর্যন্ত ছিটকে যাচ্ছে। কিন্তু এমন সময় এত রাতে কে বেরিয়েছে বাইরে? তার কি মনে ভয় নেই? প্রাণের মায়া কি ওই ব্যক্তির নেই? চলুন তো ওই ব্যক্তির কাছে গিয়ে একটু দেখা যাক কে এই বীর পুরুষ। আরে এই ব্যক্তি তো আমাদের চেনা, এটা তো সায়ক। এর মানে ও নিজের জেদ বজায় রেখেছে, নীরেন্দ্রনাথ মশাইয়ের বারণও শোনেনি। সায়ক আজীবনই এমন জেদি গোছের। একবার যদি কোনো জেদ ধরে বসে তাহলে সেটা না করে ছাড়ে না ও। আর এই জেদের জন্যই ওকে বেশ কয়েকবার খেসারতও দিতে হয়েছে বটে। তবে তাতে ওর স্বভাবের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। উল্টে বয়স বাড়ার সাথে সাথে সেই জেদি মনোভাবও আরও দৃঢ় হয়েছে। এখন রাত প্রায় 1টা বাজতে যায়। সায়ক জমিদার বাড়ি থেকে বেরিয়েছে ঠিক 12টায়। কানকাটাপুর খুবই ছোট গ্রাম, ঘন্টা 1.5-2 মধ্যেই পায়ে হেঁটে ঘুরে নেওয়া যায়। সায়কও বেশ অনেকটাই ঘুরে নিয়েছে ইতিমধ্যে, কিন্তু এখনো তেমন কিছুর মুখোমুখিও হয়নি। তবে বাতাসের শীতলতা আর পচা গন্ধটা ও পুরো মাত্রায় অনুভব করেছে। এতক্ষণ হয়ে গেল কিন্তু এখনো তো কিছুই দেখতে পেলাম না। এবারে নিজের মনেই বিড়বিড় করে উঠল সায়ক। কিন্তু এই পচা পচা গন্ধটা আসছে কোথা থেকে? না, আর একটু এগিয়েই বরং দেখা যাক। সকালে নীরেন্দ্রনাথ দত্তর কাছ থেকে সবটা জানার পর থেকে সায়ক আর বাইরে বের হয়নি। হ্যাঁ, নিশীথ কয়েকবার বলেছিল বাইরে থেকে ঘুরে আসার কথা, কিন্তু সে যায়নি। সারাটা দিন ধরে কী সব ভেবে গেছে ওই জানে। জমিদার বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে সায়ক তার পরিকল্পনা মাফিক বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। নিশীথ ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত তাকে বারবার করে বাইরে যেতে বারণ করেছে। নীরেন্দ্রনাথ মশাইয়ের সাথে ওর আর কোনো কথাই হয়নি, হলে হয়তো তিনিও একই কথা বলতেন। সায়ক কিন্তু কারোর কথাতেই কান দেয়নি। অ্যান্ড্রু হেন্সের মতো তার মনেও এই পিশাচগুলোকে দেখার তীব্র কৌতূহল একেবারে লাগাম ছাড়া হয়ে উঠেছে। এখনো কিছু দেখতে না পেয়ে ওর মনে একটু একটু বিরক্তিও মাথা চাড়া দিচ্ছে, কিন্তু হাল ছাড়তে ও নারাজ। ও ঠিক করে নিয়েছে তেমন হলে সারা রাত ঘুরে বেড়াবে। এই সব নানান কথা ভাবতে ভাবতে এদিক ওদিক টর্চের আলো ফেলতে ফেলতে এগোচ্ছিল সায়ক। এবারে থমকে দাঁড়িয়ে পড়ল। অদূরেই কোথাও কয়েকটা গরু চিৎকার করে উঠল, আর ঠিক সেই সময় পিছন থেকে কাঁধে একটা স্পর্শ পেয়ে চমকে পিছনে ফিরে তাকালো সায়ক। টর্চের আলো ফেলল সামনে। আরে নিশীথ, তুই? নিশীথের হাতে একটা টর্চ আর মাথা থেকে ঢাকা দেওয়া একটা চাদর। সে বলল, হ্যাঁ, কি আর করি, ঘরে একা একা শুয়ে থাকতে পারলাম না। ভাবলাম সব অ্যাডভেঞ্চার তুই একাই করে নিচ্ছিস, তাই চলে এলাম। কিন্তু তুই তো ঘুমাচ্ছিলিস। অভিনয় কি তুই শুধু একাই করতে পারিস? হ্যাঁ। সায়ক আর কিছু বলল না, অল্প হাসল। ব্যাপারটা হচ্ছে সে ঝিটকিরি মেরে পড়েছিল যাতে নিশীথ ভাবে যে সে ঘুমিয়ে পড়েছে। তারপরে নিশীথ ঘুমিয়ে পড়লে সেও বেরিয়ে আসে। নিশীথ আবার বলল, তবে সত্যি বলতে কি, চোখ বুজে পড়ে থাকতে থাকতে এক সময় তন্দ্রা লেগে গিয়েছিল। কখন বেরিয়ে এসছিস আমি বুঝতে পারিনি। কটা নাগাদ বেরোলি? একদম কাঁটায় কাঁটায় 11টায়। আচ্ছা, জেদি হয়েছিস তুই। হ্যাঁ, আমি তো এমনই বন্ধু। তা এখনো কটা পিশাচ ধরলি? আবার ক্যামেরা নিয়ে বেরিয়েছে। হ্যাঁ রে, আত্মাদের ছবি কখনো ক্যামেরায় ওঠে? স্পষ্ট ছবি না উঠলেও একটা ঝাপসা প্রতিচ্ছবি পাওয়া যায় বই কি। তা কটা ছবি তুললি? আরে ধুর, ছবি তো দূরের কথা, কারো কোনো টিকিট দেখাও এখনো পাইনি। আচ্ছা, এই সবে কয়েকটা গরু ডেকে উঠলো, তুই শুনতে পেয়েছিস? হ্যাঁ রে, এই আমার তো মনে হলো না ওই মাঠের ভেতর থেকে আসছে। চল একবার গিয়ে দেখা যাক। হ্যাঁ চল। ওরা দুই বন্ধু এবারে কান কাটার মাঠের দিকে এগিয়ে চলল, কিন্তু ওদেরকে আর বেশি দূরে এগোতে হলো না। মাঠের ভিতর দিয়ে কিছুটা এগিয়ে সামনের দিকে টর্চের আলো ফেলতেই
দৃশ্যটা ওরা দেখতে পেল, আর সেই সাথেই হিম শীতল একটা স্রোত বয়ে গেল ওদের মেরুদণ্ড বরাবর। দুটো টর্চের নিক্ষেপিত জোরালো আলোয় ওরা দুজনেই স্পষ্ট দেখল মাঠের মাঝে বেশ অনেকটা জায়গার মাটি রক্তে লাল হয়ে আছে। শুধু রক্ত নয়, ছিন্ন ভিন্ন হাড় আর মাংসে ভরে আছে গোটা জায়গাটা। গোটা 10 গরুর রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহের উপরে হামলে পড়ে তাদের দেহ থেকে মাংস ছিঁড়ে গোগ্রাসে গিলছে যারা, তারা আর যাই হোক এই পৃথিবীর জীব যে হতে পারে না সেটাও ওরা খুব ভালো করে বুঝতে পারছে। কুচকুচ করছে কালো তাদের দেহের রং, মানুষের মতো হাত পা থাকলেও পচা গলা, পোকা কিলবিলে মাংসে ঠাসা ওদের দেহ, আর ওদের চোখগুলো অন্ধকারের মধ্যেই গনগন করে জ্বলছে। ওদের সংখ্যা গুণে বলা সম্ভব নয়, এক কথায় অগুন্তি। নিশি তার সায়কের মনে হলো ওদের পা দুটো বরফের মতো জমে গেছে। দৃশ্যের বিভৎসতা দেখে ওরা ছুটে পালাতে চাইল, কিন্তু এক চুলও নড়তে পারল না। ওদের দুজনের মুখ অন্ধকারে দেখা যাচ্ছে না, দেখা গেলে ওদের চোখে মুখে হুট করে জন্ম নেওয়া ভয় আর আতঙ্কটা স্পষ্ট দেখা যেত। নিশীতের মুখ থেকে এবার একটা আর্তচিৎকার বেরিয়ে এলো। সে শরীরের সকল জোর একত্রিত করে উল্টো দিকে ছুটতে গেল, কিন্তু ইতিমধ্যেই মাটির ভিতর থেকে যে বেশ কয়েকটা কালো পচা গলা মাংসের তৈরি হাত বাইরে বেরিয়ে এসে ওর পা দুটোকে চেপে ধরেছে সেটাও খেয়ালি করেনি। পা আটকে মুখ থুবড়েও মাটির ওপর পড়ে গেল। না, মাটি নয়, থলথলে দুর্গন্ধময় কিসবের ওপর পড়েছে ও একটা। সেগুলো ওর শরীরটাকে খামচে ধরেছে। যন্ত্রণায় চিৎকার করে উঠল, যা হোক করে হাতের টর্চটা পাশে ফেলল, আর সাথে সাথে একবারে পাথর হয়ে গেল। ও দেখল ওর চারিপাশ থেকে ঘিরে ধরেছে সেই পিশাচের দল। বুকে ভর দিয়ে ঘষে ঘষে তারা এগিয়ে আসছে। সায়ককেও দেখতে পেল তার থেকে কিছুটা দূরে। না, সে আর বেঁচে নেই। তার মাথাটা ছিঁড়ে একটা পিশাচ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। দেহটাও প্রায় খেয়ে নিয়েছে বিলবিল করতে থাকা পিশাচের দল। আর দেখতে পারল না নিশীথ, কারণ এবারে ওর মাথাতেও দারুণ টান পড়ছে। হাত পা থেকে ছিঁড়ে ছিঁড়ে ওরা মাংস খাচ্ছে। আর সহ্য করতে পারল না নিশীথ, দারুণ যন্ত্রণায় চিৎকার করে উঠল। শেষ হলো আমাদের স্কেরি টেলসের আজকের গল্প ওরা খেতে আসে। রচনা সাগর ঘোষ, গল্প পাঠে অমিত, বিভিন্ন চরিত্রে সায়াম, অমিত, সঞ্চয়িতা এবং আমি শ্রীরূপ। গল্পের অডিও অ্যারেঞ্জমেন্ট সুদেশনা। গল্পের সাউন্ড ডিজাইন স্টুডিও রেক 60 গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয়, এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার আইডির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো, এবং এরকমই আরও বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।